আপনাদের এই পিরোজপুরে আমরা দেখতে পাচ্ছি যে, এবং আমরা জানি যে এখন যদি নাও থাকে ভবিষ্যতে আপনাদের এই কাছাকাছি এলাকায় রেল লাইন আসবে, এক্সপানশন হবে রেল মাস্টার প্ল্যানে, রাস্তা হচ্ছে বিভিন্ন হাইওয়েজ। সো কত সহজে আপনার ওইগুলিতে কানেকশন আপনাদের হয়, যে পিরোজপুর থেকে কতটুকু অল্প এফোর্ট দিলেই হচ্ছে ওই রেল লাইন অথবা এয়ারপোর্ট অথবা ওই যে নদীর বন্দর বা স্টেশন ওগুলোতে কানেক্টেড হয়। সো এই এরও দিয়ে দেখানো হচ্ছে যে যে বরিশাল যে এয়ারপোর্ট এবং যে প্রপুর যে ওয়াজিপুর যে রেলওয়ে স্টেশন সেগুলিতে রিজিওনাল লেভেলের কানেকশন দেওয়ার সুযোগ আছে। আচ্ছা, আমরা এই আলোচনাগুলি তথ্য কালেক্ট করার পরে আমরা যে প্রপোজাল দিচ্ছি সেগুলি নিয়ে আপনাদের এই উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান যারা আছেন ওনাদের সাথে আলাপ আলোচনা করেছি। দেন আমরা যেটা করার চেষ্টা করছি বা প্রপোজ করছি, এখানে আপনাদেরও মতামত আসবে। এটা এই ম্যাপটা আবার দেখাচ্ছি, শুরুতে যে দেখিয়েছিলাম যে ওয়াটার বডিজ, এখানে রিভার এবং ক্যানেল এক্সিস্টিং যা আছে সেটা। নেক্সট আমি ক্লিক করার পরে এটা হচ্ছে যে আপনাদের এক্সিস্টিং যে ওয়াটার রুট যেখানে আপনারা চলাচল করছেন, তার মানে আগে দেখিয়েছি এক্সিস্টিং ওয়াটারওয়ে, ওয়াটার বডি। এখন হচ্ছে ওয়াটার বডি সব জায়গায় কিন্তু আপনারা চলাফেরা করছেন না। তারপর এখন দেখাচ্ছি যে যেখানে রুটগুলো আছে সেখানে কি কি ফ্যাসিলিটি আছে, ইনফ্রাস্ট্রাকচার মানে স্টেশন বা ওঠানামার যে ব্যবস্থা সেগুলো। এটা হচ্ছে আমাদের প্রপোজাল। যে দেখেন ওয়াটারের নেটওয়ার্ক কিন্তু অনেক বেড়েছে, সো ওয়াটার ওয়েতে যেন চলাফেরার একেবারে কানেক্টিভিটি থাকে, বেশিরভাগ মানুষের জন্য চলাফেরার সুযোগটা থাকে। নেক্সট এটা হচ্ছে যে ওয়াটার ওয়ে যে কানেকশন বলেছি সেখানে কোথায় কোথায় আরো যে ত্রিভুজের মতো যে ট্রায়াঙ্গেল, সেখানে কোথায় আরো এডিশনাল ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন। এখন এটা হচ্ছে এক্সিস্টিং যে রোড নেটওয়ার্ক, এবং রোড নেটওয়ার্ক যে কালো যেটা দেখাচ্ছে ওটা হচ্ছে মেজর রোড, হ্যাঁ, যেটা হচ্ছে আপনার যে 24 ফিটের মতো ওয়াইড রাস্তা। এখন এখানে হচ্ছে যে সাপ্টো যেগুলি সেগুলি হচ্ছে গ্রোথ সেন্টার, আপনাদের এই পিরোজপুরের যে গ্রোথ সেন্টার যেগুলো আছে। এখন এখানে হচ্ছে গ্রোথ সেন্টারের সাথে ইউনিয়নের যে সেন্টারগুলো আছে সেগুলো দেখাচ্ছে। এবং এখানে হচ্ছে দেখেন মার্ক করা একেবারে উপরের দিকে এবং ডান পাশে, এটা কিছুক্ষণ আগে যে প্রেজেন্টেশন দিয়েছে এখানে হচ্ছে আপনাদের কিছু ডেভেলপমেন্টের জন্য প্রপোজ করা যে টুরিস্টিক অ্যাট্রাকশন। একেবারে নর্থে হচ্ছে কি যেন জায়গাটা কলারবাড়ি, এবং ডান পাশে যে মাঝামাঝি জায়গায় একটা আছে সেটা হচ্ছে ওই যে ইয়ে বানায় কটেজ ইন্ডাস্ট্রি বানায়, হ্যাঁ ব্যাগ। তো এখন নেক্সট আমি যদি এন্টার করি এখানে হচ্ছে আমাদের প্রপোজ যে রাস্তা নেটওয়ার্ক শুরু করেছিলাম আমি ওয়াটার বডি নেটওয়ার্ক প্রপোজ। এটা হচ্ছে রাস্তা, এটা রাস্তা কি এইগুলো হচ্ছে ওয়াইডিং। আপনাদের এক্সিস্টিং রোড আছে কিন্তু ওয়াইডিং আমাদের কিছু প্রপোজাল আছে হচ্ছে স্পেসিফিক্যালি বলে 3 ক্যাটাগরির ওয়াইডিং। 3 ক্যাটাগরি কি, আপনাদের কিছু রাস্তা আছে একেবারে ছোট যেটা 7-8 ফিটের মতো, সেগুলি যদি অনেক বড় না করা যায় একেবারে ন্যূনতম 12 ফিট করতে হবে। আচ্ছা, কিছু রাস্তা আছে 13, 14, 15 ফিট, সেগুলোকে 18 ফিট করা। আর কিছু রাস্তা আছে ওই 16, 17 ফিট, বাকিগুলো হচ্ছে মেজর মানে এক সেন্টার থেকে আরেক সেন্টারে, হ্যাঁ, জেলার সকলের সাথে সেগুলো 24 ফিট করতে হবে। যেমন আপনাদের গেটের সামনে ওই যে ওই বাজারের সাথে যে এটা এক্সিস্টিং এখন কত আছে বোধহয় 14, 15 বা 16 এরকম। আমাদের প্রপোজালে এটা দেওয়া আছে 24 ফিট ওয়াইড করা। আচ্ছা, দেন এটা ঠিক সেম প্রপোজাল এখানে হচ্ছে এডিশনাল কিছু রাস্তা প্রপোজাল দেওয়া আছে, যেটা নাই খুব বেশি না, অল্প বেশি। এটা হচ্ছে পুরো আপনাদের যে শুরু করেছিলাম ওয়াটারের আমাদের সাজেশন কি এবং রাস্তার আমাদের সাজেশন কি, দুটো একসাথে দেখানো হয়েছে। এবং এটা আরেকটু ডিটেইল আপনাদের যে ল্যান্ড ইউজ আগে যে দেখানো হয়েছিল আগের প্রেজেন্টেশনে, সেখান থেকে আমাদের যে ল্যান্ড ইউজের সাথে আমাদের ওয়াটারের ট্রান্সপোর্টেশনে আমাদের প্রপোজাল কি, রোডের ট্রান্সপোর্টেশনে আমাদের প্রপোজাল কি, সবগুলো একসাথে যদি দেখায় এবং শুধু আপনাদের যে ডান পাশে হচ্ছে ফোকাস করে শুধু আপনাদের এই উপজেলার
এখানে ডিটেইলিং একটু দেখানো হয়েছে, যেমন বড় সাইকেলের মধ্যে দেখানো হয়েছে দুইটা যে টুরিস্ট অ্যাট্রাকশন ট্যুরিজমের জন্য যে প্রপোজ করা হয়েছে ডেভেলপ করার জন্য, এবং এটা হচ্ছে মেইনলি আপনাদের এই পুরো এই উপজেলার ইম্পর্টেন্ট যেটা সেটাকে ফোকাস করে দেখানো। সো আমার দিক থেকে এইটুকুই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। মাধ্যমিক এবং নিম্ন মাধ্যমিক বিদ্যালয় যে সংখ্যা বলা হয়েছে 56টি, বাস্তবিক আমাদের একটি এই যে প্রস্তাবিত বিদ্যালয় আছে যেটা ইএএনবি, আমি এর আগে তথ্য দিয়েছিলাম, পদ্মডুবি মডেল নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, সেটা প্রস্তাবিত, তো 57টা বিদ্যালয় হয়। আর হলো যে কলেজের কথা যে বলা হয়েছে মালিখালী ইউনিয়নে সাম্প্রতিক সময় একটি কলেজ যেটি পাঠদানের অনুমতি পাওয়ার দ্বার প্রান্তে এবং তাদের ভবন নির্মাণের কাজও চলতে আছে, নিরোধ বিহারী নাগ নামে, ওই যে নিরোধ বিহারী নাগের নামে যে প্রতিষ্ঠানটি একটি কলেজ হচ্ছে। আর হলো যে মাদ্রাসার যে বিষয়গুলো, মানে যে এলাকাগুলো যে আমার সাথে এর আগেও ওই কথা হয়েছিল যে আসলে যে প্রতিষ্ঠান দেখা গেল যে অনেক এলাকাতে, যেমন শেখমাটি ইউনিয়নের রঘুনাথপুরের ওই সাইডটায় যে চরের সাইডটায় যেভাবে গ্যাপ আছে, আবার অনেক এলাকাতে প্রতিষ্ঠান বেশিও আছে, মানে চাহিদার তুলনায়, মানে যে এরিয়া যে ক্যাচমেন্ট এরিয়া কভার করলে প্রতিষ্ঠান বেশিও আছে, যেরকম আছে যে তারপরও যদি ওই যে চর রঘুনাথপুরের দিকে ওই দিকে যদি প্রতিষ্ঠান হয় যে সেটা সবার জন্যই ভালো, বা যে তাহলে যে শিক্ষার্থীদের যে বিদ্যালয় থেকে যে ঝরে পড়ে বা বিদ্যালয়ে যে না আসার যে প্রবণতা, বা যে মাধ্যমিক পর্যায়ের প্রতিষ্ঠানে যে ভর্তি করতে পারতেছে না, যে সমস্যাটি দূর হবে। আর হলো যে কলেজের বিষয়ে যে আমাদের যে একটা অঞ্চল আছে যে বিল অঞ্চল, যেটা দেউলবাড়ি ইউনিয়নে মানে অবস্থিত বিল অঞ্চল, যে বিল অঞ্চলে দেখা গেল আমাদের অনেকগুলো মাধ্যমিক প্রতিষ্ঠান আছে কিন্তু ওখানে কোনো কলেজ নাই। যে দেখা গেল যে ওখান থেকে ওই যে শিক্ষার্থীদেরকে যে যারা কলেজে পড়তে ইচ্ছুক তাদেরকে হয়তো আসতে হয় যে গাঁওখালীতে, নচেত যেতে হয় বৈঠেঘাটা, নচেত নাজিরপুর, যে এই ব্যতীত তাদের আর কোনো ওয়ে নাই, নচেত মানে নাজিরপুরের বাহিরে যে ওই অঞ্চলে যদি কলেজ হয় এবং আর ওই চর রঘুনাথপুর যে মাধ্যমিক বিদ্যালয় হয় যে তাহলে আর গ্যাপটা থাকে না। যে ধন্যবাদ সবাইকে। শিক্ষা বিষয় আমি নতুন আসছি, যেহেতু আমার এই উপজেলা সম্পর্কে বিস্তারিত বলতে পারবো না, তারপরেও আমি একটা তথ্যগত যে একটা সমস্যা আমি দেখলাম যে আমার এখানে সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে 182টা, কিন্তু বলা হয়েছে যে 169। এইখানে মানে আমি দেখলাম একটু যে 182 সরকারি প্রাথমিক বিদ্যালয়, আরও কিছু আছে বেসরকারি যেগুলো আমার কাছে এই মুহূর্তে পরিসংখ্যান নাই, কিন্তু কেজি স্কুল এবং সরকারি প্রাথমিক বিদ্যালয় বেসরকারি কিছু স্কুল আছে আমার জানা, সেটা আমি এখন এই মুহূর্তে বলতে পারছি না যে কতগুলো সংখ্যা এইটাই। আর যে 3টা প্রতিষ্ঠান যে 3 জায়গায় করা হয়েছে সেটা 20 বছরের পরিকল্পনা, যেহেতু হয়তো সব ভবিষ্যতে সেটা যদি আমাদের ডিপার্টমেন্ট যদি উদ্যোগ নেয় তাহলে সেটা হয়তো করা সম্ভব হবে। ধন্যবাদ। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর গাজীপুর পিরোজপুর। আমার ডিপটি বলে একটা কথা বলা হয়েছিল, সেটা হচ্ছে যে শ্যালো লেয়ারে লবণের মাত্রা কম বেশি। এটা আসলে আমাদের সবচেয়ে বেশি হচ্ছে মাটি ভাঙা, সবচেয়ে বেশি শ্যালো লেয়ারে, যেটা হচ্ছে 160 থেকে 120 থেকে শুরু হয়, সর্বোচ্চ 200 পর্যন্ত আর কি আমরা ধরি। এর মধ্যে শ্যালো লেয়ার সবচেয়ে বেশি লবণের মাত্রা। আর আরেকটা বিষয় হচ্ছে, আমি একটু জানতে চাচ্ছিলাম, যেহেতু এটা 20 বছরের মানে পরিকল্পনা, সেক্ষেত্রে এই যে বিভিন্ন নদী নালা খাল আছে, এখন এই জায়গায় তোমরা নদী নালা খালেরও একটা সার্ভে করা আছে, তো সেক্ষেত্রে এই যে নদী নালা, এটা তো যাতায়াত প্লাস হচ্ছে এই জায়গায় কিছু এরিয়া আছে যে ডিপটিউবওয়েলও বসে না, তারা খালি পানি এখনো ব্যবহার করে, কিছু এরিয়া আছে খুবই খারাপ। তাই এমন কোনো ইয়ে আছে নাকি যে আসলে 20 বছর পরে এই খালগুলো যদি মেনটেন্স না করে সেক্ষেত্রে এই খালগুলো ভরাট হয়ে যাবে, বা এটা চলাচল বা এসে কোনো অনুপযোগী হয়ে যাবে? এরকমই আছে না যে আমাদের ধরেন যে মেন একটা নদী আছে এই পাশে, বলেশ্বরে যে পাশে, এখন ওই নদী কি মানে এরকম কোন ইয়ে আছে নাকি যে 20 বছর পরে এটা আসলে ভরাট হয়ে যাবে ই করলে পলিতে, বা এরকম কোন ইয়ে আছে নাকি যে 20 বছরে কোন কোন খাল আসলে মানে আমাদের তো আসলে মৃত হয়ে যাচ্ছে আস্তে আস্তে, আসলে বেশিরভাগ খাল কিন্তু হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় আমরা একটু যে
এটা তো বড় একটা প্রোগ্রাম ছিল, সেই ক্ষেত্রে আমরা অনেক দীর্ঘ একটা টাইম, অতি সারসংক্ষেপে কি একটু মানে উদ্দেশ্যটা একটু বলা যায় কিনা, যে আসলে মূলত টার্গেট হচ্ছে এই থেকে এরকম আর কি, এরকম কি বলা মানে একটু বললে আমাদের জন্য ভালো হতো। আচ্ছা, ধন্যবাদ। আপনার প্রশ্ন করেছি, সেটার প্রেক্ষিতে আমি আপনার প্রশ্নের উত্তরটা আমি বলি। আমাদের এই পরিকল্পনা করার সময় প্রথমত দেখেছি যে ওয়াটার নেটওয়ার্ক কি কি আছে, এবং আজকে থেকে 20 বছর পরে এক্সিস্টিং যে ওয়াটার নেটওয়ার্ক সেগুলি তো রাখা হবেই, এবং যেগুলি নষ্ট হয়ে গেছে আগে ছিল 10-15 বছর আগে, সেগুলিকেও রিভাইভ করা, তো নদীমাতৃক যে সেটা যেন বজায় থাকে। তো আপনার প্রশ্নের উত্তর যেটা প্রশ্ন ছিল যে আজকে থেকে 20 বছর পরে যদি এগুলো নদী বা খাল যদি না থাকে, সুতরাং না থাকার ইয়ে না, আমাদের দিক থেকে ট্রান্সপোর্টেশনের ইয়ে দেখার সময় আমাদের প্রপোজাল হচ্ছে যে যেগুলি আছে এক্সিস্টিং তো রাখা, ভবিষ্যতেও যেন ওগুলি থাকে, ইভেন আগের যেগুলি নষ্ট হয়ে গেছে সেগুলিকে রিভাইভ করে সেগুলিতে যেন যাতায়াতের জন্য সেটা বলবৎ থাকে। যেমনটি কিনা আমরা সদরে যখন কথা বলেছি পৌরসভায়, একেবারে পৌরসভার সেন্টারে যে বাজার, একেবারে আমরা যে রোডস এন্ড হাইওয়েজের যে ডিসির অফিস পার হয়ে, রোডস এন্ড হাইওয়েজের যে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস পার হয়ে একেবারে লাস্ট মাথা পর্যন্ত গিয়েছি, পুরো খাল একেবারে যাতায়াতের জন্য, যে ওখানে নৌকা চলবে, নৌকা চলার জন্য এবং রিডিজাইন করে কিভাবে চলা যায়, এবং পৌরসভার ভেতরে দিয়ে ওখানে তো খাল নেড়ো হয়ে গেছে, সেটা দরকার হলে এক্সকাভেট করে আরো কিভাবে নৌকা চালানোর জন্য ব্যবস্থা করা যায়, সেটা আমাদের প্রপোজালে আছে। সো হাইড্রোলজি ওনারা হয়তো আরো পিনপয়েন্ট উত্তর দিতে পারবে যে ড্রিঙ্কিং ওয়াটারের বিষয়ে। খালগুলো মেইনলি হচ্ছে সংরক্ষণ করার জন্য আমরা বলেছি। আর যদি পলির যে সমস্যাটা, সেটা তো ধরেন ওয়াটার বোর্ড থেকে নদীগুলো খনন করে এক্সকাভেশন করে, সেটাও আমাদের প্রপোজালে থাকবে। এবং খালগুলা, বিশেষ করে মৌজার যে খালগুলো, এগুলো আমরা সংরক্ষণের জন্য একদম রেস্ট্রিক্টেডই করে দেবো, যেগুলো একদম সংরক্ষিত থাকবে, এবং এগুলো দিয়ে আমরা আমাদের ট্রান্সপোর্ট প্ল্যানেও সেগুলোতে সংরক্ষণ করার কথা বলা আছে, এবং এই দিক দিয়ে আমরা ট্রান্সপোর্ট নেটওয়ার্কও আমরা ওয়াটার নেটওয়ার্কের প্রপোজালও দিয়েছি। কর্মকর্তা নাজিব পিরোজপুর। আমার প্রস্তাবনা হচ্ছে একটা, যে আমাদের সদর ইউনিয়ন ব্যতীত, মানে উপজেলা পরিষদ সংশ্লিষ্ট যে ইউনিয়ন আছে, সেই ইউনিয়ন ব্যতীত আমাদের প্রত্যেকটা ইউনিয়নে একটি করে ইউনিয়ন স্বাস্থ্য পরিকল্পনা কেন্দ্র থাকা দরকার, যেখান থেকে হচ্ছে মাতৃ এবং শিশু স্বাস্থ্য উন্নয়নে সেবাটা দেওয়া হয় বিশেষভাবে, এবং গর্ভবতী মহিলাদেরকে নিয়মিত পরিচর্যার জন্য মানে সেবা দান করা হয়। তো আমাদের নাজিরপুর উপজেলায় 5টি ইউনিয়নে ইউনিয়ন স্বাস্থ্য পরিকল্পনা কেন্দ্র আছে, তবে আমাদের নতুন যে কলারদুনিয়া ইউনিয়ন স্বাস্থ্য ইউনিয়ন এবং শাখারিকাটি ইউনিয়ন পরিষদ, এখানে আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিকল্পনা কেন্দ্র নেই। এই দুইটিতে যদি অ্যাড করে নেওয়া হয়, যে দুইটি ইউনিয়ন পরিষদ, দুইটি ইউনিয়ন স্বাস্থ্য পরিকল্পনা কেন্দ্র নির্মাণের জন্য এই প্রস্তাবনাটা প্রস্তাবনাটা যেটা ছিল আমি প্রপোজালে পেয়েছি, এটা আমি এর আগে যখন আমার অফিসে গিয়েছিলাম, স্লটার হাউসটা আমার তখন প্রস্তাবনাটা ছিল না, মানে বলা হয়নি, তো এটা আমি প্রস্তাবনা পেয়েছি আর কি। তো এটি আমার নতুন করে প্রস্তাবনা ছিল যে আমাদের নাজিরপুরে বিভিন্ন বাজারে স্লটার হাউসটা আমাদের, এটা খুবই জরুরি আসলে, কারণ যেহেতু আমরা মাংসটা আমাদের একটা খাবারের মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা খাবার, তো এটার জন্য যদি একদম স্লটার হাউসটা থাকে সব জায়গায় বাজারে বাজারে, তাহলে আমরা নিরাপদ খাদ্যটা পাচ্ছি আর কি। তো এই জায়গাটা একটু আপনারা মোহাম্মদ শাহাবুদ্দিন ফকির। আমাদের এই মালিখালী ইউনিয়ন মধুমতি নদীর পূর্ব পারে, কিন্তু আরও 3টা ইউনিয়ন আমাদের মধুমতি নদীর পূর্ব পারে আছে, কিন্তু দীর্ঘা ব্রিজ থাকায় এই মধুমতি নদী পার হয়ে, ব্রিজ পার হয়ে 3টা ইউনিয়নে যাওয়া যায়, কিন্তু আমার ইউনিয়নে যদি গাড়ি নিয়ে যাইতে চায় তাহলে এক টুঙ্গিপাড়া শেখ লুৎফারুর রহমান সেতু ঘুরে ছাড়া যাওয়া যায় না, তাতে প্রায় 30 কিলোমিটার ঘুরে যাওয়া লাগে, আর একটু বেশি হইতে পারে। তা আমার ইউনিয়নটা এমন একটা জায়গায় অবস্থিত যে আমাদের সব কিছু থেকে আমরা অবহেলিত, বঞ্চিত, সেদিকে একটু আপনারা সজাগ দৃষ্টি রাখবেন। আর আপনারা যেভাবে এটা আসলে রোডম্যাপ করছেন, আপনাদের প্রতিনিধিরা আমার ইউনিয়নে গেছে, যথেষ্ট আন্তরিকের সাথে এটা করছে, আমি ধন্যবাদ জানাই সবাইকে। আর আমার ইউনিয়নটা যেহেতু একেবারে সম্পূর্ণ বিচ্ছিন্ন, সেদিকটা একটু দৃষ্টি রাখবেন আপনারা, তাহলে আমরা ফায়ার সার্ভিস, কিন্তু স্যার নাজিরপুর এলাকায় আমার দেখা সর্বোচ্চ রাস্তা এত খারাপ
সেটা আসলে বলে শেষ করা যাবে না। তবে স্যার যেটা বললেন যে 8 ফিট রাস্তা যদি 12 ফিট করা হয় তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা, যেহেতু 20 বছরের পরিকল্পনা আমাদের, সেক্ষেত্রে স্যার রাস্তার প্রশস্ততা যদি একটু স্ট্যান্ডার্ড লেভেল বজায় রাখা হয়, যেখানে এইখানে এমন এমন জায়গা আছে, এত সুন্দর বাড়ি বা ভবিষ্যতে হাই রাইজ বিল্ডিংও হতে পারে, সেক্ষেত্রে যদি কখনো আগুন লাগে বা দুর্ঘটনা হয় আমাদের থেকে অবশ্যই যেতে হবে। যদি একটা বড় গাড়িটা ঢুকতে না পারি তাহলে তো আমরা সেখানে রেস্কিউ করতে পারবো না, আগুন নিভাতে পারবো না। যার কারণে স্যার রাস্তার প্রশস্ততা যেন একটু স্ট্যান্ডার্ড লেভেলটা মেনটেন করে হয়, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। বিশেষ করে স্যার হাই রাইজ ভবনে যদি আমাদের টিটিএল গাড়িগুলো আসে আগুন নিভাতে, তার মোটামুটি অপারেটিং করতে গেলে মিনিমাম 30 ফিট জায়গা দরকার। এখন যদি রাস্তা না থাকে, কোনো স্পেস না থাকে, আমরা তো আর সেখানে কাজ করতে পারবো না। সুতরাং এই বিষয়টা মাথায় রাখার জন্য আমার বিশেষ অনুরোধ থাকবে। ধন্যবাদ সবাইকে। নির্বাহী অফিসার নাজিরপুর উপজেলাকে তার মূল্যবান বক্তব্য প্রদানের জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের একটি চমৎকার আমরা একটা আয়োজনের যারা অংশ নিতে পেরেছি তারা আমাদেরকে আসলে সৌভাগ্যবান মনে করছে। আয়োজকদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের এই যে প্রিপারেশন অফ ডেভেলপমেন্ট প্ল্যান ফর 3 উপজেলা, যেটা পিরোজপুর সদর, নেসারবাজার, নাজিরপুর উপজেলা, পিরোজপুর ডিস্ট্রিক্ট, আমি আমার এখান থেকে আর কি যতটুকু আমার নেই দৃষ্টিভঙ্গিতে বুঝলাম, সেটা মনে হলো এটা একটা বড় উদ্দেশ্য পূরণ করতে সহায়তা করবে। সেটা আমাদের এসডিজি উন্নয়নের স্থানীয়করণের কথা বলা আছে। এবং আমাদের এই পিরোজপুর অঞ্চলটাতে আমি সবসময় দেখেছি, এবং আমাদের স্থানীয়ভাবে উন্নয়নের জন্য যারা কাজ করেন, আমাদের ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থেকে শুরু করে আমরা সরকারের বিভিন্ন দপ্তর সংস্থা, আমরা সবসময় এটা লক্ষ্য করেছি যে সরকারের বিভিন্ন উন্নয়ন পরিকল্পনার মধ্যে নাজিরপুর উপজেলায় এবং সামগ্রিকভাবে পিরোজপুরে যে আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো সবসময়ই হয়তো একটু ওভারলুক করা হয়, বা অনেকেই দেখা যেত যে এটা আসলে পুরোপুরি জানা ছিল না তাদের। এবং আপনাদের এই সার্ভেটার মাধ্যমে এটা আমরা আশা করছি নীতি নির্ধারকরা সবাই জানতে পারবেন যে আসলে নাজিরপুরের অবস্থাটা কিরকম। যেমন আমাদের একটা বড় বিল অঞ্চল রয়েছে, এই যে বিল অঞ্চলে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ, এবং দেউলবাড়ি দোবরার কিছু অঞ্চলে আসলে সেখানে সড়ক যোগাযোগ খুব একটা ফিজিবল না। আমার দেখা যায় নৌপথই সেখানে প্রধান যোগাযোগের মাধ্যম, এবং ভবিষ্যতেও হয়তো সেটাই থাকবে, কারণ বিল অঞ্চল এত বেশি। সেই জায়গাগুলোতে, দুর্গম জায়গাগুলোতেও আপনারা গেছেন, চেয়ারম্যান সাহেবের সাথে কথাবার্তা বলেছেন, সকল দপ্তরের প্রধানদের সাথে কথা বলেছেন, আপনারা যে আন্তরিকতার সাথে কাজটা করেছেন আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একই সাথে আমি আশা করব আপনারা এই যে ফলাফলটা পেয়েছেন, এই ফলাফলটা আপনারা সংশ্লিষ্ট যে দপ্তরগুলো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, তাদের কাছে যখন পৌঁছে দেবেন তারা এটাকে কনসিডার করবেন। এবং নাজিরপুরের কিছু বিশেষত্ব যেটা রয়েছে, এক তো নদী বিধৌত অঞ্চল, আর একই সাথে হলো আমাদের যে যাতায়াত যোগাযোগ ব্যবস্থা খারাপ, এটা আমরা সবাই জানি। তবে তার মধ্যে কিছু আসলে মানব সৃষ্ট সমস্যা আমাদের আছে, যেটা আমরা মানব সম্পদ ব্যবস্থাপনার ক্ষেত্রে যদি বলি, সামাজিক সমস্যা। একটা বড় সমস্যা হচ্ছে বাল্য বিবাহ। আমাদের যে দেউলবাড়ি অঞ্চলটাতে, দেউলবাড়িতে মালিখালিতেও আছে, কলারদোয়ানিয়া, ওই জায়গাটাতে আমাদের বাল্য বিবাহ কিন্তু ভীষণ রকম ভাবে বেশি। এবং এই বাল্য বিবাহের সমস্যার একটা কারণ আপনারা খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন, যেটা সেখানে শিক্ষা প্রতিষ্ঠানের অপ্রতুলতা, একটা বড় অংশের গ্যাপ দেখলাম ওই জায়গাটাতে রয়েছে। সেক্ষেত্রেও হতে পারে যে শিক্ষা প্রতিষ্ঠানের অভাব বলে হয়তো তারা দূরে স্কুল কলেজে পাঠাতে হবে উচ্চশিক্ষার জন্য, সেজন্য মেয়েদেরকে বিয়ে দিয়ে দেয়। কাজে এই পরিকল্পনাটা, আপনাদের এই সার্ভেটাকে কেন্দ্র করে যদি পরিকল্পনা হয়, আমি আশা করছি সেখানেও স্কুল, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হবে, স্কুল হবে, কলেজ হবে, সেখানকার ছেলে মেয়েরা উচ্চশিক্ষার সুবিধা হবে না। আরেকটা জিনিস খুব ভালো লেগেছে, আপনাদের যে পৌরসভার যে পরিকল্পনাটা আপনারা করেছেন, যেহেতু নাজিরপুর সদর উপজেলায় কোনো ধরনের বড় উপজেলা পরিষদের কাছাকাছি কোনো বড় বাজার নেই, ফলে এখানে উপজেলা আসলে কিভাবে হবে এই প্রস্তাবনাগুলো খুব বেশি দূর আগায়নি। তবে আপনারা খুব সুন্দরভাবে যে কয়েকটা ইউনিয়ন থেকে পার্সিয়াল অংশ নিয়ে যে পৌরসভার প্রস্তাবনাটা দিয়েছেন, এই প্রস্তাবনাটা সুন্দর, এবং এটা যদি গ্রহণ করা হয় তাহলে নাজিরপুরের মানুষ তারা পৌরসভাকে কেন্দ্র করে যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার, তাদের নিরাপদ পানি, পয় নিষ্কাশন, রাস্তা, নিরাপত্তা, এই সুবিধাটা পাবে বলে আমি বিশ্বাস করি। আমি আপনাদের আয়োজকদের সকলকে ধন্যবাদ জানাই, এবং আপনারা এত দূরে এসেছেন, এত কষ্ট করে আন্তরিকতার সাথে একটা কাজ করেছেন। আশা করছি এটা যথোপযুক্ত জায়গায় আপনারা পৌঁছে দেবেন, এবং কর্তৃপক্ষ এটা আমলে নিয়ে পরবর্তীতে নাজিরপুরের জন্য 20 বছর মেয়াদী যে পরিকল্পনা প্রণয়ন করা, সেই পরিকল্পনা প্রণয়ন করবেন। সকলকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। এখানে
উপজেলা ইঞ্জিনিয়ারিং অফিসে কয়েক মাস আগে দেখা যাচ্ছে সেই জায়গাগুলোতে হচ্ছে ডেনসিটিটা সবচাইতে বেশি, লাল কালার এরপর থেকে, এবং এরপরে যদি এরপরে হচ্ছে হলুদ কালারে হচ্ছে মিডিয়াম ডেনসিটি, এবং যে সবুজ কালার যে জায়গাগুলো দেখাচ্ছে এই জায়গাগুলোর ডেনসিটি হচ্ছে খুবই কম, 3-4 মানে পার একরে 3-4 জন থাকে এরকম। আর লাল কালার যে জায়গাগুলো দেখা যাচ্ছে সেইখানে হচ্ছে পার একরে 8 থেকে 10 জন বসবাস করে। এইটা মূলত হচ্ছে যে আমরা এই ম্যাপটার মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে কোনো একটা নাজিরপুর উপজেলার কোনো একটা ইউনিয়নের স্পেসিফিক কোন জায়গাগুলোতে হচ্ছে পপুলেশন ডেনসিটিটা খুব বেশি সেই চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি। পূর্বে আমরা যে পিআরএ করেছিলাম, পিআরএ থেকে বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো উঠিয়ে এনেছিলাম সেইগুলোকে আমরা হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল টুলের মাধ্যমে, কম্পোজিট ইন্ডেক্সের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে আমরা যে প্রবলেমগুলো এনেছি সেই প্রবলেমগুলোকে যদি আমরা সমৃদ্ধ করি, তো এখান থেকে দেখা যাচ্ছে যে হলুদ লাল কালার যে দুইটা ইউনিয়ন আছে সেটা হচ্ছে যে মাটিভাঙা এবং এদিকে হচ্ছে কলারদোয়ানি ইউনিয়ন, সেই জায়গাগুলোতে হচ্ছে আমাদের পিআরএতে প্রবলেম বেশি আসছে, বা এক কথায় যদি আমরা বলি যে এই দুইটা ইউনিয়নে হচ্ছে প্রবলেমগুলো অনেক বেশি। এবং হলুদ কালারের যে ইউনিয়নগুলো মালিখালী ইউনিয়ন, দীর্ঘা ইউনিয়ন, নাজিরপুর সদর ইউনিয়ন এবং শ্রীরামকাঠি, সেখানে হচ্ছে মডারেট প্রবলেমেটিক ইউনিয়ন হিসেবে চিহ্নিত হয়েছে, এবং শাখারিকাঠি, শেখ মাটিয়া এবং হচ্ছে দেউলবাড়ি দৌড়া হচ্ছে লেস প্রবলেমেটিক হিসেবে আসছে। আমাদের এটা হচ্ছে মূলত আমাদের পিআরএতে যে প্রবলেমগুলো আসছে সেইগুলোর উপরে অ্যানালাইসিস করে সেইটার চিত্র। এটা হচ্ছে ডিজিটাল এলিভেশন মডেল, যেটা মূলত হচ্ছে যে নাজিরপুর উপজেলার ভূমি উচ্চতাটা কিরকম, মানে এটা মূলত মিড সি লেভেল থেকে করা হয়েছে। তো এখানে যদি আমরা লক্ষ্য করি দেখা যাচ্ছে যে নাজিরপুরের বিশেষ করে দেউলবাড়ি দৌড়া বা হচ্ছে কলারদোয়ানি ইউনিয়ন, এই ইউনিয়নটা হচ্ছে তুলনামূলক হচ্ছে নিচু, এবং নদীর আমরা যদি কালীগঙ্গা নদীর এই সাইডটা চিন্তা করি যে নাজিরপুর সদর ইউনিয়ন বা মাটিভাঙা ইউনিয়নটা হচ্ছে তুলনামূলক জায়গাগুলো হচ্ছে উঁচু। তো নাজিরপুরের সামুদ্রিক ভূমিটা কিরকম সেটা মূলত এই ম্যাপের মাধ্যমে আমরা তুলে ধরেছি। এখানে আমরা যে পূর্বে যে জিওলজিক্যাল সার্ভে করছিলাম সেই সার্ভের মাধ্যমে যে আমরা 5 ধরনের আউটপুট পেয়েছি, সেই 5 ধরনের আউটপুটের উপরে অ্যানালাইসিস করে আমরা একটা জিওলজিক্যাল সুইটেবিলিটি বের করেছি, যেখানে দেখা যাচ্ছে যে নাজিরপুর ইউনিয়নের সব জায়গায় হচ্ছে মডারেট সুইটেবল জায়গা, শুধুমাত্র মালিকালী ইউনিয়ন থেকে এসেছে যে ওটা হচ্ছে হাই সুইটেবল এরিয়া। এটার অর্থ এরকম যে মডারেট বা হাই জায়গাগুলো, তো এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে যে এখানকার জিওলজিক্যাল কন্ডিশনটা কিরকম সেটা বের করা, এবং ভবিষ্যতে এই জায়গাগুলোতে নতুন বিল্ডিং করার ক্ষেত্রে আমাদেরকে এই আমরা যে পূর্বে যে কিছু জিওলজিক্যাল অ্যাট্রিবিউট এবং ভ্যালু দেখেছি সেটা মাথায় রেখে যথাযথ প্রিকশন নিয়ে হচ্ছে আমাদেরকে হচ্ছে বিল্ডিং করতে হবে, সেটা হাই রাইজ বিল্ডিং হোক বা লো রাইজ বিল্ডিং হোক। এটা হচ্ছে আমরা যে হাইড্রোজিওলজিক্যাল সার্ভে করেছিলাম সেটা হচ্ছে যে আউটপুটগুলো পেয়েছিলাম সেগুলো থেকে আমরা একটা হাইড্রোজিওলজিক্যাল সুইটেবিলিটি করেছি। তো এখানে হচ্ছে সবুজ যে জায়গাগুলো দেখছেন এটা হচ্ছে হাই সুইটেবল জায়গা, এবং এটা ছাড়া বাকি পুরা উপজেলার সমস্ত জায়গাটাই হচ্ছে মডারেট সুইটেবল জায়গা হিসেবে আসছে, এবং অল্প কিছু জায়গা আসছে যে একটু তুলনামূলক হচ্ছে লো সুইটেবল। মূলত এটা হচ্ছে এটার মাধ্যমে আমরা যে গ্রাউন্ড ওয়াটারের যে সামুদ্রিক কন্ডিশন বা সেটা হচ্ছে দেখানোর চেষ্টা করেছি। এটা হচ্ছে আমাদের ফ্লাড ইনান্ডেটেড এরিয়ার হচ্ছে একটি চিত্র। আমরা আমাদের হাইড্রোলজি সার্ভে থেকে আমরা এবং বিভিন্ন বিগত কয়েক বছরের বন্যার যে ডেটা সেগুলো নিয়ে আমরা হচ্ছে একটা বন্যার চিত্র তুলে ধরার চেষ্টা করছি। এটা হচ্ছে ফ্লাড ইনান্ডেশন হচ্ছে এভারেজ রিটার্ন পিরিয়ডে
তো এভারেজ টেরিটরিতে দেখা যাচ্ছে যে আমরা যদি খেয়াল করে দেখি যে হলুদ জায়গাগুলো হচ্ছে ফ্ল্যাট ফ্রি এরিয়া এবং সবুজ যে জায়গাগুলো দেখা যাচ্ছে যে হালকা সবুজ জায়গাগুলো হচ্ছে যে এখানে এই জায়গাটাকে হচ্ছে আমরা F0 বলতেছি বা হচ্ছে ফ্ল্যাট হয় বাট সেটা হচ্ছে পরিমাণটা খুবই সামান্য এবং ডার্ক যে গ্রিন কালারের জায়গাগুলো সেগুলো হচ্ছে তুলনামূলক একটু বেশি ফ্ল্যাট হয়। তো এভারেজ রিটার্ন পিরিয়ডে দেখা যাচ্ছে যে আমাদের আসলে দেউলবাড়ি, দৌড়ালা, কলারলোয়ানিয়া ইউনিয়ন বা এবং দীর্ঘা ইউনিয়নের কিছু কিছু জায়গা হচ্ছে যে সেই জায়গাতে হচ্ছে হালকা বন্যার সম্ভাবনা আছে। তো আমরা যদি 20 বছরের রিটার্ন পিরিয়ড চিন্তা করি তখন দেখা যাচ্ছে যে এই চিত্রটা আরেকটু বেড়ে যাচ্ছে, তখন এই বন্যা কবলিত এলাকার জায়গাটা একটু হচ্ছে বেড়ে আরো বৃদ্ধি পাচ্ছে। এবং আমরা যদি 50 ইয়ার রিটার্ন পিরিয়ড দেখি তাহলে হচ্ছে এই জায়গাগুলো হচ্ছে আরেকটু হচ্ছে বেড়ে যাচ্ছে। তো এই ম্যাপটার মূলত উদ্দেশ্যটা হচ্ছে যে আমরা এই যে 50 ইয়ার রিটার্ন পিরিয়ডে যে জায়গাগুলো হচ্ছে বন্যা কবলিত দেখা যাচ্ছে এই জায়গাগুলোর ক্ষেত্রে আমাদের যে কোনো স্থাপনাই হোক, সেটা স্থাপনা হোক বা রোড হোক বা ব্রিজ এর ব্যাপার আসুক, সেইগুলোর ক্ষেত্রে হচ্ছে আমাদেরকে এই ফ্লাড যে ডেট আছে সেই ডেটটাকে মাথায় রেখে হচ্ছে সেইভাবে হচ্ছে বিল্ডিং বা রোড হচ্ছে নির্মাণ করতে হবে। এইটা হচ্ছে যে আমরা প্রথমে যে ফিজিক্যাল সার্ভে থেকে যে আমরা হাট বাজারের একটা লিস্ট পেয়েছিলাম 33টা হাট বাজার, সেই 33টা হাট বাজারের উপরে আমরা একটা র্যাঙ্কিং করেছি ওই হাট বাজারগুলোর বর্তমান অবস্থা, হাট বাজারগুলোতে বর্তমানে কি কি স্থাপনা আছে, কি কি ধরনের সুযোগ সুবিধা আছে, হাট বাজারগুলোতে হচ্ছে রোড কানেক্টিভিটি কিরকম আছে বা অন্যান্য কি কি ফ্যাসিলিটিস আছে সেইগুলোর উপরে হচ্ছে আমরা একটা অ্যানালাইসিস করছি এবং সেই অ্যানালাইসিস থেকে আমরা একটা র্যাঙ্কিং করেছি এবং সেটা থেকে এখানে আপনারা দেখতে পাবেন যে লাল রঙের যে দুইটা পয়েন্ট আছে যেটা হচ্ছে শ্রীরামকাঠি বাজার এবং নাজিরপুর বাজার, এই দুইটা হচ্ছে আমাদের সবচেয়ে গ্রোথ সেন্টার হিসেবে আমরা হচ্ছে চিহ্নিত করেছি বা বড় বাজার হিসাবে। এবং হলুদ কালারের যে পয়েন্টগুলো আসছে যে 11টি বাজার, সেটা হচ্ছে আমরা এটাকে হচ্ছে বাজারের র্যাঙ্কিং মিডিয়াম ক্যাটাগরিতে রেখেছি এবং এর বাইরে হচ্ছে 20টির মতো বাজার এসে যেগুলো হচ্ছে খুবই ছোট, যেখানে এই বাজারে যে ধরনের ফ্যাসিলিটিস থাকার কথা বা সেইগুলো হচ্ছে খুবই কম বা এগুলো হচ্ছে মূলত ইকোলজিক্যালি একটু কম সুইটেবল ছিল বা এই জায়গাগুলো হচ্ছে বন্যার পরিমাণটা একটু বেশি ছিল। তো এই জায়গাগুলোর ক্ষেত্রে হচ্ছে যে উন্নয়ন করার ক্ষেত্রে আমাদেরকে একটু প্রিকশন নিয়ে হচ্ছে করতে হবে। এই ছিল হচ্ছে আমাদের মূলত সার্ভে স্টেজ এবং সার্ভে থেকে প্রাপ্ত ডেটার উপরে বিভিন্ন অ্যানালাইসিস। এখন আমরা আসছি প্ল্যানিং প্রসেসে যে আমাদের এই প্ল্যানিং এর যে টোটাল প্রসেস সেটা হচ্ছে মূলত আমরা এখানে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আমরা প্রথমে হচ্ছে কিছু সেকেন্ডারি ডেটা কালেকশন করেছিলাম, এরপরে আমরা 8 ধরনের সার্ভে করেছি, তারপরে হচ্ছে 8 ধরনের সার্ভে থেকে আমরা বেশ কিছু অ্যানালাইসিস করেছি। অ্যানালাইসিস করার পরে এবার হচ্ছে আমরা একটু প্ল্যানিং প্রসেসে মেইনলি প্ল্যানিং স্টেজে হচ্ছে এসেছি। এরপরে আমরা যে সার্ভেগুলো করলাম এর পাশাপাশি হচ্ছে আমরা আমাদের উপজেলার যে সেক্টর ওয়াইজ বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে আমরা একটু বসেছিলাম। যেমন এখানে হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল আমরা যে ফিজিক্যাল ফিচার সার্ভে করেছি সেখান থেকে আমরা নাজিরপুর উপজেলার যে সামগ্রিক শিক্ষা ব্যবস্থা মানে শিক্ষা প্রতিষ্ঠান কিরকম আছে সেটার একটা চিত্র তুলে ধরেছি। এখানে টোটাল আমরা সার্ভে করে এবং এর পাশাপাশি হচ্ছে যে ব্যাংক হচ্ছে যে লিস্ট আছে সেটা থেকে আমরা দেখছি টোটাল 474টা শিক্ষা প্রতিষ্ঠান আছে নাজিরপুরে, যার মধ্যে হচ্ছে 169টা প্রাইমারি স্কুল আছে, 56টি হাই স্কুল আছে, 11টি কলেজ আছে এবং এর পাশাপাশি দাখিল মাদ্রাসা বা আলিম মাদ্রাসা। তো পুরো নাজিরপুরে যত ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে সেটার একটা চিত্র এই ম্যাপে আমরা তুলে ধরেছি। এখানে মূলত আমরা যেটা করেছিলাম যে
আমরা পূর্বে বললাম যে নাজিরপুরে 169টি প্রাইমারি স্কুল আছে। এই প্রাইমারি স্কুলগুলো বর্তমানে এবং এই ম্যাপে আপনারা দেখতে পাচ্ছেন যে কালো পয়েন্টগুলো হচ্ছে এই বর্তমান প্রাইমারি স্কুলগুলোর লোকেশন। তো আমরা এখানে একটা অ্যানালাইসিস করার চেষ্টা করেছি যে এই যে প্রাইমারি স্কুলগুলো আছে এইগুলো এই নাজিরপুর উপজেলার যে জনসাধারণ যে বাচ্চা তাদেরকে হচ্ছে সার্ভ করে কিনা, যথাযথভাবে হচ্ছে সার্ভ করে কিনা, মানে যে এই 169টা প্রাইমারি স্কুল যথেষ্ট নাকি আর হচ্ছে ভবিষ্যতে লাগবে। তো এই অ্যানালাইসিস করার ক্ষেত্রে আমরা হচ্ছে কিছু স্ট্যান্ডার্ড ফলো করেছি, যেটা হচ্ছে যে আমরা একটা বলে নিয়েছি যে একটা প্রাইমারি স্কুল হচ্ছে তার চারপাশে 4000 পপুলেশনকে সার্ভ করতে পারবে এবং তার একটা ক্যাচমেন্ট এরিয়া যেটা আমরা বলতেছি হচ্ছে 1 কিলোমিটারের মতো। তো এই স্ট্যান্ডার্ডটাকে আমরা বেস ধরে আমরা একটা অ্যানালাইসিস করছি। তো ম্যাপে দেখতে পাচ্ছেন যে সবুজ যে জায়গাগুলো সেই জায়গাগুলো হচ্ছে যে আমাদের বর্তমান প্রাইমারি স্কুলের ক্যাচমেন্ট এরিয়া বা সে এই জায়গাটাকে হচ্ছে সার্ভ করতেছে। তো এটা থেকে আমরা দেখা যাচ্ছে যে দেউলবাড়ি দোবরা এবং মালিকানি ইউনিয়নে ওই সাইডটাতে কিছু কিছু জায়গা আছে যে জায়গাগুলো হচ্ছে বর্তমান প্রাইমারি স্কুল দিয়ে সার্ভ হচ্ছে না, মানে ওই জায়গাগুলোতে একটা বড় ধরনের গ্যাপ আছে। তো আমরা সেই যে বর্তমান প্রাইমারি স্কুল আছে সেটা যে গ্যাপ সেই জায়গাটা বের করার চেষ্টা করছি এবং সেই অনুযায়ী আমরা এই জায়গাগুলোতে যে একটা কিছু প্রাইমারি স্কুলের হচ্ছে প্রস্তাবনা রেখেছি যে এটা মূলত যে এখন ভবিষ্যতে আগামী 20 বছরের কথা মাথায় রেখে ওই জায়গাগুলোতে হচ্ছে আমাদের প্রাইমারি স্কুলের প্রয়োজন হবে। একইভাবে হচ্ছে আমরা হাই স্কুলের ক্ষেত্রে হচ্ছে হাই স্কুলের সার্ভিস এরিয়া গ্যাপ অ্যানালাইসিস করেছি এবং সেটাতেও হচ্ছে দেখা যাচ্ছে বর্তমানে হচ্ছে 56টি হাই স্কুল আছে নাজিরপুর উপজেলাতে, কিন্তু আমরা সবুজ যে জায়গাগুলো দেখতে পাচ্ছি সেই জায়গাগুলো হচ্ছে যে বর্তমান হাই স্কুলদের সার্ভ করে এরকম এরিয়া এবং সাদা জায়গাগুলো হচ্ছে যে এটা হচ্ছে আমাদের অ্যানালাইসিস থেকে বের হয়েছে যে এই জায়গাগুলোতে হচ্ছে গ্যাপ আছে একটা। তো সেই এই গ্যাপগুলোর কথা চিন্তা করে আমরা এই জায়গাগুলোতে হচ্ছে আমাদের হাই স্কুলে প্রস্তাবনা রেখেছি। একইভাবে হচ্ছে আমরা বর্তমান যে কলেজ আছে 12টি কলেজ আছে এক্সিস্টিং, সেই কলেজগুলো এবং সেই কলেজগুলোর সার্ভিস এরিয়া এবং যে আনসার এরিয়াটা আছে যে সবুজ জায়গাগুলো হচ্ছে বর্তমান কলেজদের সার্ভ করতেছে এবং আপনারা খেয়াল করে দেখবেন যে উপরের দিকে কলারদমে বা মালিকানির ওই সাইডটাতে হচ্ছে আনসার। এটার একটা বড় কারণ হচ্ছে যে এই ইউনিয়ন দুটিতে হচ্ছে যোগাযোগ ব্যবস্থার বেশ অভাব আছে, মানে বর্তমানে পর্যাপ্ত পরিমাণে রোড কানেক্টিভিটিও নাই এবং তো সেই হিসাবে এই জায়গাগুলো হচ্ছে আনসার হিসেবে আসছে। এটা হচ্ছে আমাদের কলেজের সার্ভিস এরিয়া। পাশাপাশি হচ্ছে আমরা বর্তমান যে মাদ্রাসা আছে যে বিশেষ করে হচ্ছে দাখিল আলিম এবং ফাজিল মাদ্রাসা এইগুলার ক্যাপ অ্যানালাইসিস করেছি এবং আমরা উপজেলা যে শিক্ষা অফিসার এবং প্রাথমিক শিক্ষা অফিসার এবং মাধ্যমিক শিক্ষা অফিসার দায়িত্বরত যারা আছেন তাদের সাথে আমরা এই অ্যানালাইসিস নিয়ে বসেছিলাম এবং তাদেরকে এই ব্যাপারগুলো হচ্ছে তাদের সামনে উপস্থাপন করেছিলাম এবং তারা এটা আমাদের এই প্রপোজালের সাথে বা আমাদের অ্যানালাইসিসের সাথে একমত হয়েছে এবং তাদেরও কিছু প্রপোজাল ছিল সেগুলো আমরা হচ্ছে আমাদের প্ল্যানে অ্যাড্রেস করার চেষ্টা করেছি। এরপরে হচ্ছে আমরা স্বাস্থ্য হেলথ সেক্টর যেটা হচ্ছে আমাদের যদি দেখি বর্তমানে নাজিরপুরে হচ্ছে 68টা হচ্ছে হেলথ ইনস্টিটিউট আছে, যার মধ্যে হচ্ছে 28টি কমিউনিটি ক্লিনিক আছে, ইউনিয়ন পর্যায়ে কমিউনিটি ক্লিনিক আছে। এর পাশাপাশি হচ্ছে 5টি ইউনিয়নে হচ্ছে ইউনিয়ন হেলথ এবং ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আছে। তো এই ম্যাপটির মাধ্যমে আমাদের নাজিরপুরের যে স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলো আছে সেটা হচ্ছে চিত্রটা এই ম্যাপে আমরা তুলে ধরেছি এবং আমরা নাজিরপুরের যে স্বাস্থ্য ব্যবস্থার যে কোনো গ্যাপ আছে সেটাই আমরা অ্যানালাইসিসের মাধ্যমে বের করার চেষ্টা করেছিলাম যে গভর্নমেন্টের ন্যাশনাল হেলথ পলিসিতে একটা
স্ট্যান্ডার্ড আছে যে কমিউনিটি ক্লিনিক, একটি কমিউনিটি ক্লিনিক তার চারপাশে ৬,০০০ মানুষকে হচ্ছে সার্ভ করে বা এবং সেটা হচ্ছে যে 2 থেকে 3 কিলোমিটার সার্ভিস এরিয়া। তো আমরা বর্তমানে যে 28টা কমিউনিটি ক্লিনিক আছে ইউনিয়ন পর্যায়ে, সেই ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকগুলোকে মাথায় রেখে আমরা আমাদের অ্যানালাইসিস থেকে দেখা যাচ্ছে যে 28টা আছে সেটা মূলত যথেষ্ট, সেটা তার মাধ্যমে পুরো উপজেলার মানুষকে সার্ভ করতেছে। এর পাশাপাশি আমরা আমাদের উপজেলা স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা অফিসার এই উপজেলার দায়িত্বে যিনি আছেন তার সাথে আমরা বসেছিলাম এবং তার সাথে এই বিষয় নিয়ে হচ্ছে আলোচনা করেছি। তো সেটার মাধ্যমে এখানে হচ্ছে কিছু বিষয় উঠে এসেছে, যেটা হচ্ছে যে উনি আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ সাজেশন দিয়েছেন, যেটার মধ্যে যে একটা বড় বিষয় হচ্ছে যে মালিকখালী এবং দেউলবাড়ি দোবরা এই দুইটা ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থাটা খুবই খারাপ। এই দুইটা ইউনিয়নে পর্যাপ্ত পরিমাণে রোড নেটওয়ার্ক হচ্ছে নাই। তো এই দুইটা ইউনিয়নের ওই জায়গাগুলোর মানুষের প্রাইমারি হেলথ সার্ভিসের কথা চিন্তা করে সেই দুইটা ইউনিয়নে যদি একটা বা দুইটা করে ওয়াটার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা যায় তাহলে হচ্ছে এটা খুব ভালো হবে বা এটা বেশ জরুরি। এর পাশাপাশি আরেকটা বিষয় আসছে যে মূলত আমাদের প্রাইমারি কমিউনিটি ক্লিনিক যেটা সেটাই হচ্ছে একদম তৃণমূল পর্যায়ে মানুষদেরকে হচ্ছে প্রাইমারি হেলথ সার্ভিস দিয়ে থাকে, যেটা কিনা বেশি জরুরি। কিন্তু আমরা এটা পিআরএ থেকেও দেখেছি বা হচ্ছে স্বাস্থ্য কর্মকর্তার সাথে কথাগুলো জানতে পেরেছি যে এই কমিউনিটি ক্লিনিকগুলোতে পর্যাপ্ত পরিমাণ কোনো মেডিকেল যে ফ্যাসিলিটিস সেটা নাই। পাশাপাশি হচ্ছে যে মেডিকেল যে অফিসার অ্যাটলিস্ট হচ্ছে যেটা বলা হয় হচ্ছে সাব অ্যাসিস্ট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার বা স্যাকমো, সেটা হচ্ছে অনুপস্থিত। তো এই যে প্রাইমারি যে হেলথ সার্ভিস প্রোভাইড করবে এই পার্সনটার প্রভিশন রাখাটা খুব বেশি জরুরি। তাহলে যেটা হবে এবং এর পাশাপাশি হচ্ছে যে তাদের এই কমিউনিটি ক্লিনিকগুলোতে তাদের থাকার একটা ব্যবস্থা যদি করা হয় তাহলে পরবর্তীতে যে নাজিরপুরের যে বিশেষ করে যে দুইটা মালিখালী বা দেউলবাড়ি দোবরা এইটা উপজেলার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে অনেক দূরে, তাদের জন্য এত দূর থেকে এখানে এসে স্বাস্থ্য সেবা নেওয়াটা হচ্ছে খুবই ডিফিকাল্ট। তো সেই কথা চিন্তা করে ওয়াটার অ্যাম্বুলেন্স এবং হচ্ছে যে কমিউনিটি ক্লিনিকগুলো আছে সেখানে হচ্ছে প্রয়োজনীয় কিছু মেডিকেল ফ্যাসিলিটিস এবং হচ্ছে মেডিকেল পার্সোনালের ব্যবস্থা করাটা দরকার। এটা হচ্ছে আমাদের এরপর আসছে এগ্রিকালচার সেক্টর প্রপোজাল। এটা হচ্ছে আমাদের কৃষি অফিসারের সাথে বসা হয়েছিল এবং তাদের সাথে আলোচনার ভিত্তিতে আমরা যদি এক কথায় বলি 3টা গুরুত্বপূর্ণ প্রস্তাবনা রেখেছি। একটা হচ্ছে যে এগ্রিকালচার এগ্রো প্রসেসিং জোন প্রস্তাবনা রেখেছি এবং আরেকটা ব্যাপার যেটা হচ্ছে যে আমাদের নাজিরপুরে প্রচুর পরিমাণে শস্য এবং সবজি উৎপন্ন হয় এবং গত কয়েকটি বছর দেখা গেছে যে প্রচুর পরিমাণে সবজি বিশেষ করে টমেটো বা আরো অন্যান্য সবজি হচ্ছে নষ্ট হয়েছে। তো এই হারভেস্ট পরবর্তী যে সংরক্ষণ করার কোনো ব্যবস্থা না থাকার কারণে এই ধরনের এই সমস্যাটা হয়েছে। তো আমরা এইটার জন্য হচ্ছে 4টি কোল্ড স্টোরেজের প্রস্তাবনা রেখেছি। এটা পর্যায়ক্রমে বিশেষ করে নদীর ওই সাইডটাতে মাটি ভাঙার এই জায়গাগুলোতে পর্যায়ক্রমে আমরা এটা সরকারিভাবে হোক বা বেসরকারিভাবে হোক কোল্ড স্টোরেজের প্রস্তাবনাটা হচ্ছে বাস্তবায়ন করাটা জরুরি। এরপরে হচ্ছে যে লাইভস্টক সেক্টর। এখানে হচ্ছে আমরা এখানে জেলায় যে কর্মকর্তা যে অফিসার আছেন তার সাথেও বসেছি এবং অন্যান্যদের সাথেও বসেছি। তো এখানে যেটা যে এই দুর্গম এলাকার কথা চিন্তা করে যে আমরা 3টা লাইভস্টক সাব সেন্টারের প্রস্তাবনা রেখেছি এবং লাইভস্টক যে বিল্ডিংটা আছে সেটা উন্নয়নের একটা প্রস্তাবনা রাখা হয়েছে। তো একটা মাল্টি স্টোর বিল্ডিং হবে যেখানে মডার্ন ট্রেনিং ফ্যাসিলিটিস এবং পাশাপাশি আরো অন্যান্য সুবিধা থাকবে। এটা
এটা হচ্ছে যে আমাদের দপ্তর প্রধান যে বিভিন্ন সময়ে এখানে যে কোনো ভাবেই হোক এই জায়গাগুলোকে হচ্ছে সংরক্ষণ করতে হবে। এর পাশাপাশি আমাদের একটা বড় পলিসি হচ্ছে যে একটা ইন্টিগ্রেটেড ট্রান্সপোর্টেশন নেটওয়ার্ক হচ্ছে স্থাপন করা, যেটা কিনা আমাদের লোকাল লেভেল থেকে শুরু করে রিজিওনাল এবং ন্যাশনাল লেভেলে কানেক্টিভিটিকে ইনিশিয়েট করবে। এর পাশাপাশি আমাদের যে জলাশয়গুলো আছে সেগুলোকে হচ্ছে সংরক্ষণ করতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে ন্যাচারাল রিসোর্স আছে সেটাকে হচ্ছে কনজারভেশন করা এবং আমাদের পটেনশিয়াল যে ট্যুরিজম বা হেরিটেজ জোনগুলো আসবে সেগুলোকে হচ্ছে আমাদের সংরক্ষণ করা। আমরা এই আমাদের প্ল্যানের উদ্দেশ্যে আমরা যে সার্ভেগুলো করেছি সেই সার্ভে এবং বিভিন্ন অ্যানালাইসিসের মাধ্যমে যে আমরা একটি হচ্ছে খসড়া স্ট্রাকচার প্ল্যান তৈরি করার চেষ্টা করছি। এখানে হচ্ছে যে স্ট্রাকচার প্ল্যানটা কিভাবে আসছে সেটা যদি আমরা একটু দেখি, যে আমরা প্রথমে হচ্ছে যে আমরা হাইড্রোজিওলজিক্যাল যে সুইটেবিলিটি যে আসছে সেখানে যে সুইটেবল জায়গাগুলো সেটা আমরা এখানে এনেছি। এর পাশাপাশি হচ্ছে জিওলজিক্যাল সুইটেবিলিটি, তারপরে যদি খেয়াল করেন যে এখানে হচ্ছে সুইটেবল এরিয়া ফর ডেভেলপমেন্ট, এই জায়গাটা হচ্ছে আমরা বিবেচনা করেছি। এরপরে হচ্ছে ফ্লাড রিলেটেড যে এরিয়াগুলো আসছে সেই জায়গাগুলোকে হচ্ছে আমরা বিবেচনা করেছি। এরপরে হচ্ছে যে আমাদের এগ্রিকালচার যে ক্রপিং প্যাটার্নটা আছে সিঙ্গেল ক্রপ ডাবল ক্রপ সেই জায়গাগুলো হচ্ছে এখানে দেখানো হয়েছে। তারপরে হচ্ছে যে তো এই জায়গাগুলোকে মাথায় রেখে হচ্ছে যে আমরা একটি হচ্ছে স্ট্রাকচার প্ল্যান তৈরি করছি। এটা যদি ধাপে ধাপে দেখা যায় তো এখানে আমাদের স্ট্রাকচার প্ল্যান যদি প্রধান একটা জোন হচ্ছে সেটা হচ্ছে যে এগ্রিকালচার জোন। এগ্রিকালচার জোনের পাশাপাশি হচ্ছে আমরা সামগ্রিক যে রোড নেটওয়ার্ক বা কানেক্টিভিটি সেটার জন্য আমরা সার্কুলেশন নেটওয়ার্কটা প্রস্তাবনা রেখেছি। পাশাপাশি গ্রোথ সেন্টারের প্রস্তাবনা রেখেছি। তার পাশাপাশি যে রেসিডেন্সিয়াল যে সেটেলমেন্ট এরিয়া সেটার প্রস্তাবনা রেখেছি। এবং এর পাশাপাশি হচ্ছে আরেকটা বিষয় যে যদিও নাজিরপুর উপজেলায় হচ্ছে কোনো পৌরসভা নাই, তো সেই ব্যাপারটাকে মাথায় রেখে আমরা ভবিষ্যতে চিন্তা করে একটা পোটেনশিয়াল আরবান এরিয়া প্রস্তাবনা রেখেছি। এক নম্বরে যদি আমরা খেয়াল করি যে আমাদের স্ট্রাকচার প্ল্যানের স্পেসিফিক কিছু যদি প্রপোজালের কথা চিন্তা করি, তো আমাদের প্রধান স্ট্রাকচার প্ল্যানের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের নাজিরপুরে যেটা বড় সম্পদ কৃষি জমিকে সংরক্ষণ করা এবং কৃষি যে কৃষকদের কথা চিন্তা করে তাদের যে কোল্ড স্টোরেজ বা হচ্ছে অ্যাগ্রো প্রসেসিং জোন এবং হচ্ছে একটা মালিকানা বা দীর্ঘ ইউনিয়নের হচ্ছে একটা ইনভেস্টমেন্টের প্রস্তাবনা করা, যাতে করে হচ্ছে ওই এলাকার কৃষি জমিগুলো সংরক্ষণ করা বা সেই এলাকার হচ্ছে বাড়ানো যায়। এর পাশাপাশি হচ্ছে আমরা যোগাযোগ ব্যবস্থার কথা চিন্তা করে হচ্ছে শ্রীরামকালী বাজারের এখানে হচ্ছে ব্রিজের প্রস্তাবনা রেখেছে, যেটা কিনা নাজিরপুর এবং নেসারাবাদের মধ্যে হচ্ছে একটা কানেক্টিভিটি তৈরি করবে। এর পাশাপাশি হচ্ছে যে আরেকটা বিষয় আসছে যে কলান্তর ইউনিয়নে যে ফ্লোটিং ভেজিটেবল বেড আছে, যেটা কিনা আমাদের পূর্বে হচ্ছে ফাও কর্তৃক হচ্ছে গ্লোবালি ইম্পর্টেন্ট এগ্রিকালচার হেরিটেজ সিস্টেম হিসেবে রিকগনাইজড হয়েছে। তো এই জায়গাটাকে আমরা হচ্ছে হেরিটেজ জোন হিসেবে আমরা প্রস্তাবনা রেখেছি এবং এর পাশাপাশি ডুমুরিয়া এবং পদ্মডুবি গ্রামে হচ্ছে যে কিছু ট্যুরিজম সাইট আছে সেটাকে মাথায় রেখে আমরা ট্যুরিজম জোনের প্রস্তাবনা রেখেছি। এবার আসি হচ্ছে যে আমাদের আরবান এরিয়া প্ল্যান, যেটাকে আমরা বলতেছি যে পোটেনশিয়াল আরবান এরিয়া প্ল্যান। আমাদের নাজিরপুর উপজেলাতে হচ্ছে কোনো পৌরসভা নাই, কিন্তু ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা হচ্ছে একটা আরবান এরিয়া হচ্ছে প্রস্তাবনা রেখেছি,
তো সেটা হচ্ছে যে এটা মূলত 3টা ইউনিয়নকে কেন্দ্র করে, যে শ্রীরামকাঠি ইউনিয়ন, নাজিরপুর সদর ইউনিয়ন এবং হচ্ছে সাঁকাইকাঠি ইউনিয়ন। ওই উপজেলা পরিষদ এবং তার পার্শ্ববর্তী যে জায়গাগুলো আছে সেখানকার বর্তমান যে পপুলেশন ডেনসিটি বা যে ডিস্ট্রিবিউশন বা হাট বাজার এবং মেজর স্থাপনাগুলোকে মাথায় রেখে আমরা হচ্ছে এই 3টা ইউনিয়নের পার্শিয়াল জায়গা নিয়ে হচ্ছে আমরা একটা এখানে ম্যাপের মাধ্যমে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আমাদের হলুদ কালারটা হচ্ছে যে 3টা ইউনিয়ন এর বাউন্ডারি লাইন। এরপরে আসছে যে এখানে হচ্ছে আমরা মৌজা যে মৌজাটা আছে এই ইউনিয়নের যে মৌজাগুলো সেটা দেখানোর চেষ্টা করেছি। এরপর হচ্ছে যে শীট বাউন্ডারি আর কি, মৌজার অধীনে যে শীটগুলো আছে সেটা, এবং পরবর্তীতে হচ্ছে যে এই জায়গাটাকে আমরা হচ্ছে পোটেনশিয়াল আরবান এরিয়া হিসেবে চিহ্নিত করেছি, যেটা টোটাল এরিয়া হচ্ছে 4.46 স্কয়ার কিলোমিটার। এটা মানে সামগ্রিক উপজেলা পরিষদ এবং তার চারপাশের পপুলেশন ডিস্ট্রিবিউশন বা গুরুত্বপূর্ণ স্থাপনা বাজার সেগুলোর কথা মাথায় রেখে হচ্ছে আমরা এই জায়গাটাকে হচ্ছে পোটেনশিয়াল আরবান এরিয়া হিসেবে প্রস্তাবনা রেখেছি। তো ভবিষ্যতে এই জায়গাটা আরবান এরিয়ার কথা চিন্তা করে এবং একটি আরবান এরিয়াতে যে ধরনের সুযোগগুলো থাকা দরকার বা উচিত সেটাকে মাথায় রেখে আমরা এই আরবান এরিয়ার জন্য হচ্ছে কিছু প্রস্তাবনা রেখেছি এবং এই আরবান এরিয়াটার একটা প্রস্তাবিত ল্যান্ড ইউজ আমরা হচ্ছে এখানে তুলে ধরেছি, যেখানে হচ্ছে যে কৃষি জমিকে হচ্ছে আমরা এগ্রিকালচার হিসেবে হচ্ছে প্রস্তাবনা রেখেছি বা রেসিডেন্সিয়াল এরিয়া। এখানে হচ্ছে আমরা আরবান এরিয়ার জন্য কিছু প্রস্তাবনা রেখেছি, যেমন এগ্রিকালচার প্রসেসিং সেন্টার, তারপরে হচ্ছে যে খেলাধুলা বা ওপেন স্পেসের কথা চিন্তা করে যে আমরা একটা মিনি, বর্তমানে যে খেলার মাঠটা আছে সেটাকে আমরা একটা মিনি স্টেডিয়াম হিসেবে প্রস্তাবনা রেখেছি, এবং ওয়েস্ট ডাম্পিং গ্রাউন্ড, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, পানির ব্যাপারটাকে মাথায় রেখে বিনোদনের ব্যাপারগুলোকে মাথায় রাখা হয়েছে। এবং যেহেতু বেশ কয়েকটা বাজার আছে এবং গুরুত্বপূর্ণ ইয়ে আছে, সেটার সুবিধার কথা চিন্তা করে কিছু পাবলিক টয়লেটের স্থাপনা, এবং আরেকটা বিষয় হচ্ছে যে এর পাশাপাশি আমরা কয়েকটা জায়গায় কয়েকটা প্রাইমারি স্কুলকে কেন্দ্র করে সাইক্লোন শেল্টারের প্রস্তাবনা রেখেছি, যেটা দুর্যোগ পরবর্তী সময়ে দুর্যোগের এটাকে মোকাবিলা করার জন্য আমরা প্রাইমারি স্কুল কেন্দ্রিক সাইক্লোন শেল্টারের প্রস্তাবনা রাখা হয়েছে। এটা হচ্ছে আমাদের রুরাল এরিয়া প্ল্যান। রুরাল এরিয়া প্ল্যানটা মূলত হচ্ছে ইউনিয়ন ভিত্তিক করা হয়েছে। এখানে সামগ্রিকভাবে এই ম্যাপটাকে সামগ্রিকভাবে দেখানো হয়েছে। আমরা যে ইউনিয়ন ভিত্তিক যে পিআই গুলো করেছিলাম তাদের সমস্যাগুলোকে মাথায় রেখে এবং আমাদের সার্ভে থেকে আসা অ্যানালাইসিস গুলো বিবেচনা করে এবং সেগুলো বিবেচনা করে সবকিছুকে মাথায় রেখে যে রুরাল এরিয়াগুলোতে যে যে ফ্যাসিলিটিসগুলো থাকা দরকার বা অনুপস্থিত আছে, যেগুলো না থাকলে আমরা চাচ্ছি না যে গ্রামটা শহরে পরিণত, কিন্তু আমাদের যে নাগরিক যে সুবিধাগুলো যেগুলো খুবই প্রয়োজনীয় সেই সুবিধাগুলোকে আমরা রুরাল এরিয়া প্ল্যানে প্রস্তাবনা হিসেবে এনেছি। এখানে আমরা এক নজরে যে আমরা যে প্রস্তাবনাগুলো দিয়েছি সেগুলো হচ্ছে আমরা এক নজরে একটা লিস্ট এখানে তুলে ধরেছি, যে আমরা কয়েকটি প্রাইমারি স্কুল প্রস্তাবনা রেখেছি, তিনটি হাই স্কুলের প্রস্তাবনা রেখেছি, 3টা কলেজের প্রস্তাবনা রেখেছি, একটি দাখিল মাদ্রাসার প্রস্তাবনা রাখা আছে এবং 9টি ইউনিয়নের 17টি সাইক্লোন শেল্টারের প্রস্তাবনা রয়েছে, যেগুলো হচ্ছে প্রাইমারি স্কুল কাম সাইক্লোন শেল্টার হিসাবে হবে। এর পাশাপাশি কৃষি ব্যবস্থার কথা মাথায় রেখে আমরা মিনি কোল্ড স্টোরেজ এবং হ্যান্ডিক্রাফট কটেজ মার্কেটের প্রস্তাবনা রেখেছি, একটি কটেজ ইন্ডাস্ট্রি জোনের প্রস্তাবনা লেখা হয়েছে, ট্যুরিজম জোনের কথা চিন্তা করে কটেজ ইন্ডাস্ট্রির প্রস্তাবনা রেখেছি। এভাবে আমাদের যে বিভিন্ন প্রস্তাবনাগুলো সেগুলো হচ্ছে ইউনিয়ন ভিত্তিক আমরা এখানে তুলে ধরেছি। এইখানে হচ্ছে মূলত আমরা ইউনিয়ন ভিত্তিক আমাদের রুরাল এরিয়ার যে প্ল্যানটা পূর্বে আমরা হচ্ছে সামগ্রিক উপজেলাটা একসাথে দেখছি, এখানে হচ্ছে ইউনিয়ন ভিত্তিক হচ্ছে আমরা
প্রত্যেকটা ইউনিয়নের যে প্রস্তাবনা সেটা হচ্ছে তুলে ধরেছি। তো এটাই হচ্ছে আমাদের খসড়া ভাবে স্ট্রাকচার প্ল্যান এবং আরবানাইজেশন এবং রুরাল প্ল্যানের হচ্ছে প্রস্তাবনা। পরবর্তীতে আমাদের যে প্রজেক্টের যে ট্রান্সপোর্ট সার্ভেটা যারা করেছে তাদের একটা ছোট উপস্থাপনা আছে। ধন্যবাদ। কাজের জন্য করা হয়েছে, আমি আর রিপিট করছি না। আপনাদের যে 3টা উপজেলা নিয়ে প্রকল্পের এলাকা, এখানে এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা আছেন ওনারা আমাদের দাপ্তরিক কাজে উপজেলা সেন্টার থেকে ইউনিয়ন লেভেলে বিভিন্ন সময়ে যেতে হয়। তো এই যতই আমরা উন্নয়নের কথা বলি, এটার জন্য ট্রান্সপোর্টেশন হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। সো এই কাজটা করার জন্য আমাদের যে উদ্দেশ্য যেটা ছিল যে এক্সিস্টিং সিচুয়েশন কি অবস্থা আছে সেটা দেখা এবং এই যে তথ্য উপাত্ত সেগুলি কালেক্ট করা। এগুলি কালেক্ট করার পরে আজকে থেকে যে 20 বছর পরে আমরা কেমন দেখতে চাই এই 3টা উপজেলা, যোগাযোগ ব্যবস্থার জন্য কি কি প্রয়োজন হবে সেটা একটা ফোরকাস্ট করে আমরা দেখছি যে কিরকম উন্নয়ন হবে এবং এখনকার অবস্থায় কি কি সমস্যা সমাধানের জন্য কি কি দরকার এবং ঠিক তেমনই 20 বছর পরে কি করতে হবে। এখন কি কি সার্ভে করেছি আমরা, যেরকম রাস্তায় গাড়ি গড়েছি, মানুষ গড়েছি, কত পরিমাণ যাচ্ছে, রাস্তাটার প্রশস্ততা কেমন, রাস্তাটা কি কাঁচা না মানে পাকা রাস্তা, কতটুকু পাশ, তো এই জিনিসগুলি যেরকম দেখেছি ঠিক তেমনই গাড়ির সংখ্যা দেখেছি, মানুষের সংখ্যা দেখেছি, হাঁটার জন্য ব্যবস্থা কেমন সেটা দেখেছি, এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে কোন বাহনে কেমন সময় লাগে, ঢাকায় যেরকম আমরা কনজেশনে পড়ি এরকম এখানে জ্যাম হয় কিনা, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষের যে যাতায়াত করে অরিজিন কোন জায়গা থেকে কোন জায়গায় যাচ্ছে এবং কি পরিমাণ যাচ্ছে এবং সেটা ভবিষ্যতে কেমন হবে, এবং বিভিন্ন ধরনের টার্মিনাল বা স্টেশন এবং পার্কিং গাড়িগুলি কোথায় রাখা হয় এবং সেটার সাথে যে মানুষের চলাফেরা সেটার সাথে মালপত্র আনা নেওয়ার একটা বিষয় আছে। হ্যাঁ, দোকান বা যে মালপত্র জিনিসগুলি সেই প্রায় এই মালপত্রগুলির মুভমেন্ট আসলে কোথেকে কোথায় যাচ্ছে, কোন বাহনে যাচ্ছে, কি পরিমাণ যাচ্ছে। তো সবগুলি তথ্য আমরা বিভিন্নভাবে আমরা কালেক্ট করে অ্যানালাইসিস করে দেখেছি। তো যেটা শুরুতে বলা হয়েছে 3টা উপজেলা নিয়ে কাজ, আজকে যেহেতু আমরা এখানে ফোকাস করছি হচ্ছে নাজিরপুর নিয়ে, তো আমার পরবর্তী বিষয়গুলি বেশিরভাগ ক্ষেত্রেই নাজিরপুর কেন্দ্রিক বলা হবে। আর কিছু কিছু বিষয় শুধু একটা, আপনারা তো শুধু এমন না যে শুধু নাজিরপুরে যারা থাকেন তারাই, হয়তো কেউ আসছেন পাশের উপজেলা থেকে, আবার এখান থেকে দূরে অন্য জায়গায় যাচ্ছেন, তো আলোক করার সময় হয়তো কিছু জিনিস চলে আসবে আশেপাশের যে উপজেলাগুলি আছে বা জেলার বাইরেও নিয়ে। তো এখানে আমরা দেখাচ্ছি হচ্ছে 3টা ম্যাপ। প্রথমটা দেখানো হচ্ছে যে আপনাদের নাজিরপুরে যে ওয়াটার বডি, নদী, খাল, ক্যানেল যা যা আছে, এখানে শুধু নাজিরপুর না, আমি যে 3টা উপজেলা বলেছি 3টা উপজেলারই একসাথে দেখানো হয়েছে। মাঝখানের যে ম্যাপ সেটা দেখানো হয়েছে যে এই যে ওয়াটার বডিগুলো আছে সেখানে বর্তমানে কোন কোন রাস্তায় মানে কোন কোন ক্যানেলে বা নদীতে হচ্ছে চলাফেরা করা যাচ্ছে, রুট, ট্রান্সপোর্ট রুট। সর্বশেষ ডানে যেটা সেটাতে দেখানো হচ্ছে কার্গো মালপত্রের যে রুট চলাফেরা করে সেটা। আচ্ছা, এখানে বামে দেখানো হচ্ছে হলো যে রোড নেটওয়ার্ক, দুটো ম্যাপ আছে, দুটোই হচ্ছে রাস্তা, বর্তমানে যে রাস্তা। বাঁ দিকের ম্যাপটা দেখানো হচ্ছে যে রাস্তার টাইপ, ফাংশনাল রাস্তার টাইপ কি, আমাদের রাস্তা বড় থেকে ছোট রাস্তা আছে, জেলা কানেক্টিং যেটা ন্যাশনাল রোড আমরা বলি, আবার উপজেলা কানেক্টিং রোড, ইউনিয়ন লেভেলের কানেক্টিং রোড। সো বামের ম্যাপটা হচ্ছে দেখাচ্ছে যে রাস্তার টাইপ কেমন, ফাংশনাল বিষয়। আর ডান দিকের ম্যাপটা দেখানো হচ্ছে হলো রাস্তার প্রশস্ততা কেমন, কোন রাস্তাটা আসলে কতটুকু প্রশস্ত আছে। তারপরে এখানে বাঁদিকের ম্যাপটা যে আগে যে আমি ম্যাপ দেখিয়েছিলাম রাস্তা কোন টাইপের এবং রাস্তাগুলি কতটুকু প্রশস্ততা, এখানে দেখানো হয়েছে রাস্তাটা আসলে কিসের, মাটির রাস্তা না পাকা রাস্তা। বামের ম্যাপটা সেটা দেখানো হয়েছে পুরো 3টা আপনাদের পুরো নাজিরপুর উপজেলা। ডান পাশটা দেখানো হচ্ছে যেটা মানে সারফেস, এটা কি আপনার ইট বিছানো নাকি আপনার পিচ,
হ্যাঁ কোন ধরনের সার্ভিস সেটা। তো এই জিনিসগুলি দেখার পর তার মানে আমরা দেখেছি যে এই নাজিরপুর উপজেলায় আপনাদের চলাফেরার জন্য পানি দিয়ে চলাফেরার এক্সিস্টিং কি আছে এবং কোন জায়গা দিয়ে চলাফেরা করা হয় এখন, ঠিক মাটি দিয়ে মানে স্থলপথ দিয়ে রাস্তা কোথায় কোথায় আছে, কোন রকমের আছে, কতটুকু পাস এবং কি ধরনের সার্ভিস, সবগুলি তথ্য আমাদের দেখা হয়েছে। তারপর যেটা আমরা দেখেছি যে পার্টিকুলার কিছু জায়গায় আমরা ক্যামেরা ফিট করেছি, কারণ মানুষদের মনে মানে কয়েকটা মিসিং হয়ে যেতে পারে, তো পুরো 24 ঘন্টা ব্যাপী ক্যামেরা ফিট করে দেখা হয়েছে যে বিভিন্ন ধরনের গাড়ি কতগুলি যাচ্ছে সেটা, সো দ্যাট আমরা বুঝতে পারি যে কোন রাস্তায় কি পরিমাণ গাড়ি যাচ্ছে। এই যে ক্যামেরা দিয়ে ভিডিও করা হলো সেটা আবার আমরা মেশিন দিয়ে আবার কাউন্ট করেছি। সো এটা একটা জায়গায় শুধু বোঝার জন্য দেখানো হয়েছে যে ক্যামেরায় আমরা কি পেলাম এবং কাউন্ট করা হলো। তারপর চলে যাই, এই যে আমরা কাউন্ট করেছি, কাউন্ট করে আমরা কি জানলাম হচ্ছে আগে যে আমরা দেখেছি রাস্তাটা কতটুকু প্রশস্ত, সেই প্রশস্ত রাস্তায় আসলে কত পরিমাণ গাড়ি যাচ্ছে এক ঘন্টায় বা এক দিনে, দিনেরটা আবার প্রতি ঘন্টায় ঘন্টায়, সকালবেলায় কখন কেমন, বিকেল বেলায় কেমন, রাতে কেমন, সেখান থেকে আমাদের লাভে আমরা জানতে পারছি হচ্ছে এই রাস্তার প্রশস্ততা আসলে চলছে না এটা আসলে প্রশস্ত কম, গাড়ির চাপ বেশি বা মানুষ হাঁটার চাপ বেশি, এটা প্রশস্ততা আরো বাড়ানো দরকার। এই বিষয়টা আমরা এখান থেকে জানতে পারছি। তো এই যে আমরা জানলাম, এখানে আমরা পেয়েছি হলো যে 3টা রাস্তা, বাঁদিকে যে ম্যাপ সেখানে কালার সহ দেখানো আছে যে 3টা রাস্তায় একেবারে ক্যাপাসিটি হচ্ছে অনেক কম, যেরকম ডিজাইন করা হয়েছে সেই রকমই আছে। 2টা রাস্তায় হচ্ছে মিডিয়াম ক্যাপাসিটি এবং 2টা রাস্তায় হচ্ছে অনেক হাই ক্যাপাসিটি। এই যে ক্যাপাসিটি বললাম, সেই ক্যাপাসিটিটা আসলে কি বুঝতে পারছি হচ্ছে আমরা ট্রান্সপোর্টেশনে বা ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং আমরা বলি হচ্ছে লেভেল অফ সার্ভিস। লেভেল অফ সার্ভিস এ থেকে এ বি সি ডি ই এফ। এ মানে হচ্ছে রাস্তা অনেক ফাঁকা, আপনার অনেক ফ্রিডম আছে, এবং একেবারে এ বি সি ডি মানে যত বি সি তে যাবেন তত খারাপ হচ্ছে, মানে জ্যাম বাড়ছে, হ্যাঁ গাড়ির পরিমাণ বাড়ছে। এ বি সি ডি ই এফ মানে হচ্ছে একেবারে ঢাকায় যেরকম কনজেস্টেড সেরকম। আচ্ছা, তো আমাদের এখানে আমরা সির নিচে পাই, মানে সবগুলি খুব ভালো পরিমাণ আছে বলতে পারি। এ তে একটা রোড পেয়েছি, বি তে 3টা, সি তে 3টা রাস্তা, যেটা ডি ই এফ ওরকম আসলে নাই। তো এখন এই যে জিনিসগুলো আমরা জানলাম, তারপরে আমাদেরকে জানতে হবে যে আপনারা কোথেকে আসছেন, সবাই কি যার যার বাড়ি থেকে আসছেন, না কেউ একজন অফিসে গিয়েছেন, অফিস থেকে এখানে আসছেন। তো এই থেকে আমরা বলি হচ্ছে অরিজিন। আপনি আপনার দিনের কাজ যখন শুরু করেন বাড়ি থেকে, একটা ট্রিপ, বাড়ি থেকে আপনি বাজারে যাচ্ছেন বা অফিসে যাচ্ছেন, যেখানে যাচ্ছেন সেটা হচ্ছে ডেস্টিনেশন, ওটা হচ্ছে অ্যাট্রাক্ট করছে অরিজিন এবং ডেস্টিনেশন। সো এই কাজটা করার জন্য আমরা কিছু এরিয়া হিসেবে ভাগ করে নিয়েছি। আপনাদের এখানে যে ওয়ার্ডগুলি ধরেছি আমরা এক একটা এরিয়া অ্যানালিসিস করার জন্য, ট্রাফিক এবং ট্রান্সপোর্ট অ্যানালিসিস করার জন্য। তো এখানে যে নাজিরপুরের এরিয়া ম্যাপের মধ্যে ডিমার্কেট করা আছে, এখানে আপনাদের এখানে 4টা ট্রাফিক অ্যানালিসিসের জোন আমাদের পড়েছে, এবং ডান পাশে যে ম্যাপটা দেখানো হচ্ছে সেটা হচ্ছে ডেনসিটি, তাই না, পপুলেশন ডেনসিটি। সো বামের ম্যাপটা হচ্ছে টোটাল পপুলেশন কেমন এবং ডান পাশে হচ্ছে পপুলেশনের ঘনত্ব কেমন। সো আপনাদের নাজিরপুরে দেখতে পাচ্ছেন যে ডান পাশের ম্যাপটা একবারে অনেক লাল, যেটা সেটা হচ্ছে অনেক হাই ডেনসিটি, সো মাঝারি ডেনসিটি এবং কম ডেনসিটি। এই যে ডেনসিটি কেন আমরা দেখলাম কারণ হচ্ছে যেখানে মানুষ বেশি থাকে সেখান থেকে হচ্ছে মানুষ বিভিন্ন জায়গায় যাচ্ছে, তার মানে এখান থেকে ট্রিপের উৎপত্তি বেশি হবে। আবার উল্টা হতে পারে, যেখানে ঘনত্ব বেশি সেখানে আরবান এরিয়া বা বাজার বা অফিস আদালত ওগুলি বেশি, তার মানে গ্রামের অন্যান্য এলাকা থেকে এখানে মানুষ বেশি আসবে, তার মানে ট্রিপের অ্যাট্রাকশন বেশি হচ্ছে। তো এই কারণে আমরা দেখেছি যে কোন কোন জায়গায় মানুষের ঘনত্ব কেমন। এই যে ট্যাবল দেখানো হচ্ছে এখানে 6, 7, 8, 9 এখানে কালার দেওয়া আছে, এই 4টা হচ্ছে আপনাদের নাজিরপুরে। এই যে 4টা এরিয়া বলেছিলাম ট্রাফিক কোথা থেকে উৎপত্তি হয়, কোথায় যায় সেটা দেখানোর জন্য। যাই হোক, আমরা অনেক অ্যানালাইসিস করে আমরা যে ম্যাপে আসলাম, এখানে যে 2টা ম্যাপ দেখানো হচ্ছে, আপনাদের লাল কালার যেটা সেটা হচ্ছে বাঁদিকের ম্যাপটা হচ্ছে উৎপত্তি, যে আপনাদের লাল কালার যেটা সেখানে সবচেয়ে বেশি পরিমাণ উৎপত্তি হচ্ছে। আর ডান পাশের ম্যাপ যেটা সেখানেও দেখতে পাচ্ছেন যে লাল কালারের যে ওয়ার্ডটা সেখানে হচ্ছে সবচেয়ে বেশি অ্যাট্রাক্ট
মানে অন্যান্য জায়গা থেকে সবচেয়ে বেশি মানুষ এখানে আসছে। তার মানে যখন আমরা জাতীয় যোগাযোগ ব্যবস্থা নিয়ে কথা বলবো, লাল যে ওয়ার্ডটা আছে সেটাকে বেশি গুরুত্ব দিতে হবে। উপজেলার ইঞ্জিনিয়ারিং দায়িত্বে যারা আছে বা যারা উপজেলা নির্বাহী কর্মকর্তা যারা টাকা বরাদ্দ দিবেন, রাস্তা করতে হবে, রাস্তা ওয়াইডেন করতে হবে, তাহলে এই ওয়ার্ডটাকে বেশি প্রায়োরিটি দিতে হবে। হয়তো ওনাদের ডিমান্ড বেশি প্রয়োজন কম্পেয়ার টু হলুদ যেটা, তাই না? হলুদটা হচ্ছে সবচেয়ে লো, তো সেই হলুদটা হচ্ছে মিডিয়াম, হ্যাঁ সবুজটা হচ্ছে সবচেয়ে কম। পরে মুভ করি, এখানে আপনাদের এখানে যেটা হচ্ছে বললাম যে 4টা ট্রাফিক এরিয়া জোন বা টাস্ক অ্যানালাইসিস করেছি। এখন এখানে আমি দেখাচ্ছি এই যে 4টা লাল যে ওয়ার্ডটা ছিল সেটা করতে, সেটা হচ্ছে আমাদের 7। এই 7-এ আসছে কোন জায়গা থেকে কি পরিমাণ প্রপোর্শন দেখা যাচ্ছে 11 থেকে হচ্ছে সবচেয়ে বেশি পরিমাণ আসছে 7-এ। ঠিক আবার 1 থেকেও যাচ্ছে, একটা হচ্ছে আপনাদের এই উপজেলা না, একটা হচ্ছে সদর। তার মানে সদর পৌরসভা থেকেও আপনাদের এই যে 7 সেখানে মোটামুটি দ্বিতীয় বা তৃতীয় প্রপোর্শন আসছে। তার মানে যখন পরিবহন বা যোগাযোগ নিয়ে আমাদের চিন্তা করতে হয়, শুধু আপনার যে এরিয়া শুধু সেটুকু নিয়ে চিন্তা করলে কিন্তু হয় না, এই এরিয়ার বাইরেও চিন্তা করতে হয়, কারণ আপনি এই এরিয়ার বাইরেও যাচ্ছেন অথবা বাইরে থেকেও আসছেন। ঠিক এখানে দেখানো হচ্ছে যে এই যে নাজিরপুর উপজেলার এই যে তাজের হচ্ছে বিভিন্ন এক্সট্রাকশন অন্যান্য জায়গা থেকে কোন জায়গা থেকে কি পরিমাণ আসছে সেটা। তো এখানে হচ্ছে তাজ 8, তার মানে ঠিক সিমিলার আমরা যে আপনাদের যে নাজিরপুরের যে 4টা এরিয়া, প্রতিটা এরিয়ার জন্য সবচেয়ে বেশি কোথা থেকে আসে আর এখান থেকে সবচেয়ে বেশি কোন কোন জায়গায় যাচ্ছে প্রতিটা আমরা অ্যানালাইসিস করেছি। সো এই ডিটেইল আর আমি প্রতিটা সম্পর্কে আর বলছি না, পরের বিষয়টা চলে যাবে। এই যে নাজিরপুরের আপনাদের যে লোকজন যারা আছেন তাদের সবারটা একরকম না, যাতায়াতের মানে বৈশিষ্ট্য। আমার এদিকে যারা বসে আছেন আপনার বৈশিষ্ট্য একরকম, আবার পাশে আরেকজন ভদ্রমহিলা বসে আছেন ওনার হয়তো আরেক রকম, কারণ উনি হয়তো সকালবেলায় বাড়ির বাচ্চা কাচ্চা দেখেই অফিসে আসেন, অফিস শেষ করে আবার বাচ্চা কাচ্চা দেখতে যান। আবার এখানে এসএলএন এবং টিওন ওনাদের আরেক রকম, তাই না? সো এই যে মানুষ যারা এই পুরো উপজেলায় থাকছে ওনাদের যাতায়াতের বৈশিষ্ট্য বিভিন্ন জনের বিভিন্ন রকম। মন্ত্রণালয়ের আওতাধীন নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন পিরোজপুর জেলার 3টি উপজেলা, পিরোজপুর সদর নিজের আওতায় প্রস্তুতকৃত নাজিরপুর উপজেলার খসড়া স্ট্রাকচার প্ল্যান, প্রস্তাবিত আরবান এরিয়া প্ল্যান এবং রুরাল এরিয়া প্ল্যান বিষয়ক সেমিনারে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের মধ্যে রয়েছেন নাজিরপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহরিয়ার শাহনাজ এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। সকলকে আজকের সেমিনারে স্বাগত জানাচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই সকলকে নিজ নিজ পরিচয় প্রদানের জন্য অনুরোধ করছি। ভেটেরিনারি সার্জন এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ভারপ্রাপ্ত হিসেবে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নাজিরপুর পিরোজপুর হিসেবে কর্মরত আছে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমি হোসনারা উপজেলা সভাপতি নাজিরপুর। আসসালামু আলাইকুম, আমি এসএম জাহিদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন অফিসার, নাজিরপুর। আসসালামু আলাইকুম, আমি জান মোহাম্মদ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, নাজিরপুর। আসসালামু আলাইকুম, আমি মানব মাহবুব, উপজেলা সমাজসেবা অফিসার, নাজিরপুর পিরোজপুর। আসসালামু আলাইকুম, আমি নাজমুন নাহার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার, নাজিরপুর পিরোজপুর।
আসসালামু আলাইকুম, আমি সোহেব হোসেন মুন্সি, ইন্সপেক্টর। আমার কর্মলেখা ইন্দুরকানি, পিরোজপুর সদর, নাজিরপুর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রুবেল শেখ, উপসহকারী প্রকৌশলী, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, নাজিরপুর, পিরোজপুর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ নুরনবী, উপজেলা আঞ্চলিক কর্মকর্তা, নাজিরপুর, পিরোজপুর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মেহেদি হাসান, উপজেলা নির্বাচন অফিস, ভারপ্রাপ্ত, নাজিরপুর। আসসালামু আলাইকুম, আমি শহীদুর রহমান, উপজেলা বন কর্মকর্তা, নাজিরপুর, পিরোজপুর। উপজেলা একাডেমিক সুপারভাইজার, নাজিরপুর। আসসালামু আলাইকুম, আমি শেখ মোহাম্মদ মঞ্জুরুল্লাহ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার, নাজিরপুর, পিরোজপুর। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাহাবুদ্দিন ফকির, প্যানেল চেয়ারম্যান, দুই মালিকানি ইউনিয়ন পরিষদ। আমি মোহাম্মদ রেজাউল কবির, প্যানেল চেয়ারম্যান, 4 নং দিঘি ইউনিয়ন পরিষদ। শুভ সকাল, আসসালামু আলাইকুম, আমি ডক্টর শফিকুর রহমান, এই প্রকল্পের ট্রান্সপোর্ট প্ল্যানিংয়ের আমি পরামর্শক। আর আরেকটা পরিচয় আছে, আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, নগর অঞ্চল পরিকল্পনা বিভাগ। আসসালামু আলাইকুম, আমি নাহিদ নজরুল, আমি এখানে জুনিয়র ট্রান্সপোর্ট প্ল্যানার হিসেবে এই প্রকল্পে আছি। আসসালামু আলাইকুম, আমি এফএম রফিকুল আলম বাবু, চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ, নাজিরপুর। আসসালামু আলাইকুম, আমি শিকদার সাইদুজ্জামান, আমি এই প্রকল্পের আরবান প্ল্যানার হিসেবে আছি। আসসালামু আলাইকুম, আমি জাকিয়া সুলতানা, আমি প্ল্যানার এবং প্রকল্প ব্যবস্থাপক, পিরোজপুর প্রকল্প। কি করে গৃহায়ণ বন্দোবস্ত মন্ত্রণালয়ের নগর উন্নয়ন দপ্তর এবং এই প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। আসসালামু আলাইকুম, আমি ইশরাতুন নেসা, উপজেলা কৃষি অফিসার, নাজিরপুর, পিরোজপুর। আসসালামু আলাইকুম, আমি শপথ বৈরাগী, আমি সরকারি কমিশনার ভূমি, নাজিরপুর। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার মোহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা স্বাস্থ্য পরিবার কর্মকর্তা, নাজিরপুর, পিরোজপুর। আমি নিজে জাহিদ হাসান, আমি এই প্রকল্পে জিআইএস এক্সপার্ট হিসেবে কর্মরত আছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, আমি এই প্রকল্পে জুনিয়র আরবান প্ল্যানার। নগর উন্নয়ন অধিদপ্তর, ডাস্টবিন। শুভ সকাল, সম্মানিত সুধী। গৃহায়ণ বনতত্ত্ব মন্ত্রণালয়ের অধীনস্থ নগর উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত পিরোজপুর জেলার 3টে উপজেলা, পিরোজপুর সদর, নেসারাবাদ এবং নাজিরপুর উপজেলার উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন শীর্ষক প্রকল্পের আওতায় আজকে আমাদের নাজিরপুর উপজেলার আমাদের খসড়া স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান যা প্রস্তাবিত এবং রুরাল এরিয়া প্ল্যান বিষয়ে আয়োজিত সেমিনারে উপস্থিত আজকে সবার সম্মানিত সভাপতি এবং নাজিরপুর উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার, উপস্থিত নাজিরপুর উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, সবাইকে আজকে সেমিনারে স্বাগত এবং শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা জানেন যে নগর উন্নয়ন দপ্তর বাংলাদেশ সরকারের একটা কেন্দ্রীয় নগর অঞ্চল পরিকল্পনা প্রণয়নকারী একটা সংস্থা, যা জাতীয় পর্যায়ে এবং আঞ্চলিক পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে আমরা পরিকল্পনা প্রণয়ন করে থাকি এবং নগরায়ণ সংক্রান্ত গবেষণা করা আমাদের দায়িত্ব। সেই হিসাবে সরকারের নগরায়ণ উন্নয়ন সম্পর্কিত বিষয়ে পরামর্শ প্রদান করে থাকি আমরা। আমাদের এই দপ্তরটি 1965 সাল থেকে এই ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন করে আসছি, কিন্তু সময়ের পরিবর্তন এবং প্রযুক্তি উৎকর্ষতার কারণে প্রচলিত নগর পরিকল্পনা প্রণয়ন পদ্ধতিগুলো পরিবর্তন হয়েছে। আমরা বর্তমানে আধুনিক এবং ডিজিটাল প্রযুক্তি যেমন আরটিকে, জিপিএস, ড্রোন ইমেজ, জিআইএস, রিমোট সেন্সিং এগুলো ব্যবহার করে আমরা ভূমি ব্যবহার পরিকল্পনা প্রণয়ন করে থাকছি, যা উন্নয়নের ক্ষেত্রে একটা নতুন দিগন্তের সূচনা হয়েছে। এই নাজিরপুর উপজেলা পরিকল্পনা প্রণয়ন সেই প্রযুক্তিগত ব্যবহারগুলো আমরা এখানে প্রয়োগ করেছি। আরেকটা জিনিস আপনি জানবেন যে অতি সম্প্রতি এই 26 নভেম্বর 2025 তারিখে বর্তমান সরকার একটা স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ 2025 জারি করেছে, যা এই অধ্যাদেশের মাধ্যমে এই পরিকল্পনা প্রণয়নের বাস্তবায়ন করা হবে এবং এই বাংলাদেশে একটা স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ জারি হয়েছে, যেটা সকলকে আসলে এটা মেনে চলতে হবে, সেটা অলরেডি অধ্যাদেশ জারি করা হয়েছে। আশা করা যায় যে এই অর্থ প্রকল্পের মাধ্যমে এই আমাদের নগর উন্নয়ন দপ্তর এই জারিকৃত অধ্যাদেশ অনুযায়ী এই সুস্থ এবং পরিপূর্ণ নগরায়নের মাধ্যমে কৃষি জমি সুরক্ষা, এই যে নদী, খাল, প্রাকৃতিক জলভূমি এগুলো আমাদের চিহ্নিতভাবে সুরক্ষা করা এবং পরিবেশগত উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি ইত্যাদির মাধ্যমে এই উন্নয়নের এক নতুন দিগন্ত উন্মোচিত হবে। এই ক্ষেত্রে আপনাদের সকলের সহযোগিতা আমি আশা করছি।
পরিশেষে আমি উপস্থিত সম্মানিত সকলকে আপনাদের এই মূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করেন আজকের সেমিনারকে সার্থক এবং সাফল্যমণ্ডিত করবেন এই আশা ব্যক্ত করে আমি সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। নাজিরপুর উপজেলার খসড়া স্ট্রাকচার প্ল্যান, প্রস্তাবিত আরবান এরিয়া প্ল্যান এবং রুরাল এরিয়া প্ল্যান বিষয়ে উপস্থাপন করবেন জনাব শিকদার সাইদুজ্জামান, আরবান প্ল্যানার, পিরোজপুর প্রকল্প। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে নাজিরপুর উপজেলার খসড়া স্ট্রাকচার প্ল্যান, আরবান এরিয়া প্ল্যান এবং রুরাল এরিয়া প্ল্যান। তো আমাদের দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন, প্রণয়ন করা, যেটা হচ্ছে আমাদের প্রকল্পের প্রধান উদ্দেশ্য। এবং আরেকটি উদ্দেশ্য হচ্ছে যে আমাদের নাজিরপুরের যেসব রিসোর্স বা সম্পদ আছে সেগুলো সমন্বিত ব্যবহার করা, এবং এর পাশাপাশি নাজিরপুরের জন্য হচ্ছে 3টি পর্যায়ে। একটি হচ্ছে যে স্ট্রাকচার প্ল্যান প্রণয়ন করা, যেটি হচ্ছে 20 বছর, আগামী 20 বছরকে মাথায় রেখে একটা স্ট্রাকচার প্ল্যান প্রণয়ন করা। এবং এর পরবর্তীতে হচ্ছে যদিও নাজিরপুর উপজেলাতে কোনো পৌরসভা নাই, তো নাজিরপুর এলাকার জন্য একটা প্রস্তাবিত আরবান এরিয়া প্ল্যান, যেটা আগামী 10 বছরকে মাথায় রেখে, এবং এর পাশাপাশি যে ইউনিয়নগুলো আছে সেই ইউনিয়নগুলোর কথা চিন্তা করে 10 বছর বয়সে একটি রুরাল এরিয়া প্ল্যান হচ্ছে প্রণয়ন করা। এটি হচ্ছে আমাদের প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল। এসব স্থানিক পরিকল্পনা অধ্যাদেশ যেটি হয়েছে সেটা আমাদের প্রকল্পে হচ্ছে 3টি উপজেলা সমন্বয়ে, যারা হচ্ছে নাজিরপুর, নাজিরাবাদ এবং পিরোজপুর সদর উপজেলা। মোট 3টি উপজেলা, যার মধ্যে হচ্ছে 26টি ইউনিয়ন এবং 2টি পৌরসভা রয়েছে। সমগ্র প্রকল্প এরিয়ার আয়তন হচ্ছে 595 স্কয়ার কিলোমিটার, যেটা কিনা 6,06,000 জনসাধারণের জন্য আমরা এই পরিকল্পনাটা করতেছি। সেটা হচ্ছে যে নাজিরপুর থানা 1903 সালে স্থাপিত হয়েছে, এবং যেটা পরবর্তীতে 1925 সালের গত 29শে জানুয়ারি আমরা এখানে হচ্ছে আমাদের প্রকল্পের অবৈধকরণ একটি সভা করা হয়েছিল। এবং সেটা হচ্ছে যে নাজিরপুর উপজেলার বর্তমান অবস্থাটা কি সেটা হচ্ছে নির্ণয় করা। তো সেটার জন্য আমরা হচ্ছে বেশ কিছু জরিপ করেছি বিগত 2024 সাল থেকে শুরু হয়েছে, এবং এটা এই 25 সালে হচ্ছে শেষ হয়েছে। তো আমরা নাজিরপুরের সামগ্রিক অবস্থাটা হচ্ছে নির্ণয় করার জন্য আমরা মোট 8 রকম সার্ভে করেছি, যেটা হচ্ছে ফিজিক্যাল ফিচার সার্ভে, সোশিও ইকোনমিক সার্ভে, জিওলজিক্যাল সার্ভে, ট্রাফিক এন্ড ট্রান্সপোর্টেশন সার্ভে, মৌজা ডিজিটাইজেশন এবং জিওরেফাইজার। তো আমাদের সার্ভেগুলো করেছি, সব থেকে আমি একটু আমাদের সার্ভে থেকে আমরা যে আউটপুটগুলো পেয়েছি একটু সেটা আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রথমে যেটা করা হয়েছে যে নাজিরপুর উপজেলার উপজেলার সমস্ত আরএস যে মৌজা আছে 67টা মৌজা এবং 140টা সেই মৌজাগুলো আমরা হচ্ছে সংগ্রহ করেছি। সেগুলো আমরা ম্যাপটিতে হচ্ছে পুরো নাজিরপুর ইউনিয়নের উপজেলার যে মৌজা বাউন্ডারি এবং শীত বাউন্ডারি, সেটা হচ্ছে মানে আমরা যে হচ্ছে 9টা বিএম প্ল্যান স্থাপন করেছিলাম। সেগুলো এটা করার জন্য আমরা পুরো নাজিরপুর উপজেলার ড্রোনের মাধ্যমে হচ্ছে ড্রোন ইমেজ সংগ্রহ করেছি, যেটার মাধ্যমে যে তথ্য বিল্ডিংটা কত তালা, বিল্ডিংটা হচ্ছে যে আমরা টোটাল নাজিরপুর উপজেলার টোটাল 1,88,106টা স্ট্রাকচার আছে। এবং স্ট্রাকচারটার ইউজটা যদি আমরা দেখি, এখানকার 91% স্ট্রাকচার হচ্ছে রেসিডেন্সিয়াল স্ট্রাকচার, 3.4% হচ্ছে কমার্শিয়াল স্ট্রাকচার। 34 কিলোমিটার রোড আছে, যার মধ্যে 652 কিলোমিটার রোড হচ্ছে কাঁচা রোড, 265 কিলোমিটার রোড হচ্ছে পাকা রোড, এবং 216 কিলোমিটার রোড যেটা হচ্ছে সেমি পাকা রোড বোঝানো আছে। তো রোডের আমরা আরেকটা চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করেছি, যে আমাদের নাজিরপুর উপজেলার যে এই যে 1134 কিলোমিটার রোড আছে, এর মধ্যে হচ্ছে জেলা হাইওয়ে হচ্ছে 49 কিলোমিটারের মতো, উপজেলা রোড আছে 49 কিলোমিটারের মতো, ইউনিয়ন রোড আছে 126 কিলোমিটার, এবং ভিলেজ রোড হচ্ছে 702 কিলোমিটার, যেটা টোটাল রোডের 62% হচ্ছে ভিলেজ রোড। আমরা এখানে আরেকটা চিত্র তুলে ধরার চেষ্টা করছি, এই যে নাজিরপুর উপজেলার টোটাল যে রোড আছে,
এর মধ্যে হচ্ছে 78%, যেটা কিনা 889 কিলোমিটার রোড, এই 78% রোডের উইথ হচ্ছে বিলো 10 ফিট, মানে 10 ফিটের নিচে হচ্ছে এই রোডগুলোর হচ্ছে অবস্থা, এবং 10 থেকে 18 ফিট এই রোডের সংখ্যা হচ্ছে 209 কিলোমিটার, যা টোটাল রোডের 19%। তো এইটা হচ্ছে আমাদের সার্ভে থেকে মানে রোডের সামগ্রিক একটা চিত্র, যে 6 কিলোমিটারের মতো ড্রেনেজ নেটওয়ার্ক আছে। তো আমাদের সর্বশেষে হচ্ছে যে আমরা ফিজিক্যাল ফিচার সার্ভে থেকে যেটা পেয়েছি, এর পাশাপাশি আরো অন্যান্য ভূমি ব্যবহার হচ্ছে, এগুলো হচ্ছে মেজর ভূমি ব্যবহার চিত্র। আমাদের ফিজিক্যাল ফিচার সার্ভে এটা, এরপরে হচ্ছে আমরা জিওলজিক্যাল সার্ভে করেছি এটা, যেটা হচ্ছে যে নাজিরপুরে হচ্ছে আমরা 4 ধরনের সার্ভে করেছি। থেকে আমাদের জিওলজিক্যাল সার্ভে থেকে এই যে টেস্টগুলো করা হয়েছে, এগুলো থেকে যে ম্যাপটার মাধ্যমে ফুটে উঠবে, যেটাতে দেখা যাচ্ছে যে আপনার নাজিরপুরের উপরের দিকে যদি আমরা এই বলি যে দেউরবাড়ি, দৌড়া বা মানিকগামী, এই সাইডটাতে হচ্ছে যদি স্ট্রাকচার বর্তমানে যে সাম্প্রতিক আমরা দেখতেছি যে বেশ কয়েক র্যান্ডমলি বেশ ভূমিকম্প বেশ সহায়ক হবে। তো এটা ছিল আমাদের হচ্ছে এই সার্ভেটার একটা উদ্দেশ্য। এর পাশাপাশি ফ্লোপার সয়েল টেস্ট করতে হবে এবং সয়েল হচ্ছে বের করার চেষ্টা করছি। তো এটার জন্য আমরা পুরো উপজেলাতে বেশ কয়েকটা টেস্ট করা হয়েছে। টেস্টগুলা কিছু চিত্র আমরা এখানে হচ্ছে তুলে ধরেছি। এই চিত্র আমরা যে হাইড্রোজিওলজিক্যাল যে টেস্টগুলো করেছি, যেমন হচ্ছে আমরা একটা মনিটরিং ওয়েল করেছি, তারপরে হচ্ছে ভার্টিক্যাল ইলেকট্রিক্যাল সাউন্ডিং করা হয়েছে, স্ল্যাব টেস্ট করা হয়েছে, ওয়াটার কোয়ালিটি টেস্ট করা হয়েছে। এগুলো হচ্ছে কয়েকটা নির্দিষ্ট টিউবওয়েল এবং হচ্ছে এগুলো টেস্ট করা হয়েছে। তো এবং এর পাশাপাশি গ্রাউন্ড ওয়াটার লেভেল মনিটরিং করা হয়েছে। গত 1 বছর ধরে আমরা নাজিরপুর উপজেলাতে হচ্ছে একটা ডিপ টিউবওয়েল এবং একটি স্থাপন করেছে, সেটা গত 1 বছর ধরে সেই টিউবওয়েলটা হচ্ছে পানির গুণ হচ্ছে আমরা পর্যবেক্ষণ করেছি। এই সার্ভেগুলো থেকে হচ্ছে আমরা কিছু আউটপুট পেয়েছি। এখানে হচ্ছে যে ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি মূলত এই ম্যাপটার মাধ্যমে, এখানে হচ্ছে প্রথম ম্যাপটা হচ্ছে শ্যালো ডেপথে হচ্ছে পানির কি অবস্থা, মূলত হচ্ছে নাজিরপুর উপজেলায় যে স্যালিনিটির কি অবস্থা সেটার চিত্র আমরা এই ম্যাপটাতে তুলে ধরেছি। প্রথম ম্যাপটা বাইরের প্রথম ম্যাপটাতে হচ্ছে যে শ্যালো ডেপথে লাল কালার যেগুলো হচ্ছে হলুদ কালারের আছে, সেইগুলোতে সেই জায়গাগুলো হচ্ছে স্যালিনিটিটা কম। তারপরে হালকা লাল কালার হচ্ছে স্যালিনিটি হচ্ছে মাঝারি, এবং লাল কালার যেটা সেই জায়গাটাতে হচ্ছে স্যালিনিটিটা বেশি। তার মানে আমাদের নদীর ওই সাইডটা যদি চিন্তা করি, যে মালিকালী ইউনিয়ন বা দেউলবাড়ি, দৌড়া, দীর্ঘা, কলার, দোয়ানিয়া, এই ইউনিয়নগুলোতে শ্যালো ডেপথে স্যালিনিটির পরিমাণটা একটু বেশি আসছে। তারপরে হচ্ছে মাঝের ম্যাপটাতে হচ্ছে এটা ইন্টারমিডিয়েট ডেপথে হচ্ছে দেখা গেছে, ইন্টারমিডিয়েট ডেপথে দেখা যাচ্ছে পুরো উপজেলা জুড়েই হচ্ছে পানিতে স্যালিনিটির পরিমাণটা অনেক বেশি। আর পরের লাস্টের ম্যাপটা হচ্ছে এটা হচ্ছে ডিপ ডেপথ, যেটা কিনা হচ্ছে 1000 ফিটের নিচে করা। তো সেই জায়গায় এটা করলে এই মানে আমরা যদি ডিপ টিউবওয়েল বলি, সেক্ষেত্রে হচ্ছে ভালো পানি পাওয়ার হচ্ছে সম্ভাবনাটা হচ্ছে একটু বেশি থাকে, বা ওই কোনোগুলোতে যে স্যালিনিটির পরিমাণটাও একটু কম আসবে। এর পাশাপাশি আমরা যে অনেকগুলো সার্ভে করেছি, সেই সার্ভেগুলোর মাধ্যমে আমরা হচ্ছে ওয়াটার সেই সমস্যাগুলো আমরা এই ম্যাপটির মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, যে কি কি ধরনের সমস্যা আসে, সেই সমস্যাগুলো আমরা হচ্ছে স্পেসে আনার চেষ্টা করেছি। সেটাই এটা ছিল আমাদের এই পিআরএটার মূল উদ্দেশ্য, যে কোন কোন জায়গাগুলোতে মূলত সমস্যা, সেটা রাস্তাঘাটের সমস্যা হতে পারে, শিক্ষাগত সমস্যা হতে পারে, বিভিন্ন ধরনের সমস্যা আছে। তো ওই সমস্যাগুলো স্পেসে আনাটাই ছিল আমাদের এই সার্ভেটার মূল উদ্দেশ্য। এরপরে হচ্ছে আমরা এগ্রিকালচার পিআরএ করেছিলাম, সেটা আমাদের নাজিরপুর উপজেলার
কৃষি অফিসার ম্যাডাম এবং তার সহযোগীদের মাধ্যমে আমরা নাজিরপুর উপজেলার যে কৃষি জমি আছে সেটা যে সিঙ্গেল ক্রপিং বা ডাবল ক্রপিং বা ট্রিপল ক্রপিং যে কৃষি জমি সেটা কি পরিমাণ আছে সেটা আমরা বের করার চেষ্টা করেছিলাম। তাদের সাথে ইউনিয়ন ভিত্তিক ব্লক সুপারভাইজারদের সাথে বসে আমরা এখানে হচ্ছে পুরো উপজেলার কৃষি জমিকে আমরা চিহ্নিত করেছি। এখানে যেটা হালকা সবুজ কালার সেটা হচ্ছে এক ফসলি কৃষি জমি, এরপরে একটু ডিপ কালার যেটা সেটা হচ্ছে 2 ফসলি এবং এরপরে 3 ফসলি এবং এর পাশাপাশি অর্চার্ড এবং ফ্যালো ল্যান্ড। পুরা উপজেলার কৃষি জমিটাকে আমরা এই 4টা টাইপে ভাগ করে হচ্ছে আমরা আনার চেষ্টা করেছি। মোট 300 হচ্ছে এবং সেখান থেকে দেখা যাচ্ছে যে আমাদের নাজিরপুর উপজেলার যে টোটাল কৃষি জমি তার মধ্যে 34% হচ্ছে ডাবল ক্রপিং হচ্ছে এবং সিঙ্গেল ক্রপিং হচ্ছে 31%-এর মতো। এই ছিল হচ্ছে আমাদের যে সার্ভে, আমরা যে 8 ধরনের সার্ভে করছি সেই সার্ভেগুলোর আউটপুট। এবার হচ্ছে যে আমরা মূলত অ্যানালাইসিস পার্টটা আমরা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি যে আমরা আমাদের নাজিরপুর উপজেলা হচ্ছে যে টোটাল বর্তমান জনসংখ্যা হচ্ছে 1,87,991, এটা বিবিএস অনুসারে। তো আমরা প্ল্যানটা করতেছি মূলত হচ্ছে নাজিরপুরের জনসাধারণের জন্য এবং এই প্ল্যানটার মেয়াদ হচ্ছে প্ল্যানটা আমরা আগামী 20 বছরকে মাথায় রেখে হচ্ছে করতেছি। তো সেই জন্য আমরা প্রথমে যেটা করেছি যে আগামী 20 বছর পরে নাজিরপুরের জনসংখ্যা কিরকম হবে সেটা আমরা হচ্ছে প্রক্ষেপণ করে দিয়েছি। তো আমরা আমাদের এই পপুলেশন প্রজেকশনের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আগামী 20 বছর পরে মানে 2046 সালে নাজিরপুর উপজেলার টোটাল জনসংখ্যা হবে 2,05,908, বর্তমানে আছে 1,87,991 এবং নাজিরপুরের যদি গ্রোথ রেট দেখি সেটা 0.37%-এর মতো। তো আমাদের মানে এই পপুলেশন